কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে এমন দুটি ঘটনা আপনারা শুনতে চলেছেন যে ঘটনাগুলো শুনলে আপনারা শিহরিত হবেন, ভাবতে বাধ্য হবেন যে এরকমটাও কি হয়। এমন একটা ফিল, এমন একটা থ্রিল রয়েছে এই ঘটনাটার মধ্যে যেটা নিয়ে যাবে আপনাকে 1990s-এ, আজ থেকে প্রায় 20-30 বছর আগে, যে সময় এমন কিছু পরিস্থিতির সম্মুখীন আমরা হতাম বা আমাদের আগের জেনারেশন হতো, যেটা এখনকার দিনে আমরা হয়তো ভাবতেও পারি না। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান। আজকের এপিসোড কিন্তু সাংঘাতিক হতে চলেছে। আপনারা যদি আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। নম্বরটি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো অনন্যা, ওয়েলকাম টু কিউরিওফাইট। কেমন আছো? আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি রিসেন্টলি আমাকে যেটা জানিয়েছিলে, হ্যাঁ, সেটা হচ্ছে তুমি এমন একটা ঘটনা শেয়ার করবে যেটা 1990s-এর আশেপাশের, এবং আমরা হয়তো অনেকেই ধুরন্ধর দেখেছি, সেখানে একটা মানে ভায়োলেন্স আর অ্যাকশনের মারাত্মক সিকোয়েন্স রয়েছে। আমি অবভিয়াসলি এটার সাথে সেটাকে কম্পেয়ার করতেই পারছি না, আলাদা ইস্যু ওটা। বাট তুমি যে ঘটনাটা বলবে, এখানেও মারাত্মক লেভেলের কিছু ভায়োলেন্সের ব্যাপার রয়েছে এবং জিনিসটা খুবই প্যাথেটিক এবং প্রচণ্ড ভয়াবহ। কি ঘটেছিল অনন্য, একদম শুরু থেকে জানতে চাইতাম। হ্যাঁ, আমি একদম গোড়া থেকেই বলা স্টার্ট করছি। তবে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটা বিশাল নৃশংসভাবে ঘটেছিল ঠিকই, তবে আমি অতটা নৃশংসতার ঘটনা আর কি ফুটিয়ে তুলবো না, আমি খুব হালকাভাবেই বলবো। তবে আসল যে ব্যাপারটা হয়েছিল সেটা অবশ্যই মেনশন করব। তো ঘটনাটা শুরু করার আগে প্রথমেই বলি যে এই ঘটনাটা বজবজের একদম ভেতর দিককার একটা জায়গায় ঘটেছিল, প্রায় 30 বছর মতো আগে ঘটেছিল। তখনকার সময়টা একদম ভালো ছিল না খুব একটা, বিশাল একটা অরাজকতা গন্ডগোল লেগেই থাকতো। এনার্কি পুরো। হ্যাঁ, পুরো। এবং ওই সময়টা কি হয়েছিল, অনেক ঘরে ঘরে না প্রচুর মেয়েদের সম্মান হানি হয়েছিল। কিছু কিছু মেয়েরা কি করতো, সমাজের চোখে একটা বাজে মেয়ের তকমা নিয়ে বাঁচতো, সেভাবে মুখ দেখাতে পারতো না। আবার কিছু কিছু মেয়ে কিন্তু পুরোপুরি খুন হয়ে গিয়েছিল, তাদেরকে আর মানে আমরা খুঁজেই পাই, আমরা কি বলবো, মানে কেউই খুঁজে পায়নি। প্রশাসন সেই সময় নিশ্চুপ ছিল, কোনো কোনো সময় জানতো এটা কাদের কাজ, বাট কোনো সেইভাবে কিন্তু অ্যাকশন নিত না। তো সব মিলিয়েই একটা অ্যানার্কি চলছিল ওই সময়টা। এইবার বলি যে যে এলাকায় ঘটনাটা ঘটেছিল সেই এলাকাটা একদম ভেতরে প্রত্যন্ত গ্রামের মতো। আর এমনিতেই আমরা জানি যে বজবজের যে লাইনটা সেটা এখনো কিন্তু খুব একটা যে ট্রেন চলাচল একটা ভালো কন্ডিশনে রয়েছে সেটা না, প্রচুর কিন্তু ট্রেনের লাইনে গ্যাপ ট্যাপ থাকে, সময়ের ফারাক থাকে। তো তখনও ছিল, সব মিলিয়েই একটা কি বলবো, একটা গন্ডগোলের পরিস্থিতি ছিল। প্রায়ই সেই সময় অবরোধ থাকতো, কথায় কথায় দাঙ্গা বেঁধে যেত, খুব বিশ্রী একটা অবস্থা। বজবজের যে এলাকায় ঘটনাটা ঘটে সেই এলাকার একটু মানে এলাকা বলতে গেলে কি, যে জায়গাটা আর কি স্পেসিফিকভাবে বলতে পারি, সেই জায়গাটার একটু ডেসক্রিপশন আমি দিতে চাই। তখনকার সেই সময় ওই জায়গাটায় একটা মস্ত বড় জলা ছিল, জলার দুপাশে বাঁশবন ছিল, আর সেই বাঁশবন লাগোয়া একটা আলপথ ছিল। সেই আলপথটা সেই সময় শর্টকাটের একটা কি বলবো মাধ্যম হিসাবে কাজ করতো। অনেকে ওই আলপথ ধরে নিজস্ব জায়গায় পৌঁছে যেত, কারণ মেন রাস্তা দিয়ে চলতে গেলে অনেকটা সময় লাগবে, তো সময়টা বাঁচানোর জন্য। হ্যাঁ, শর্টকাট। এবার বলি, ওই যে বাঁশবন, ওই যে আলপথ, ওই যে জলাটা, ওইগুলোর নামে না একটা বদনাম রটে গিয়েছিল। মানে
নির্দিষ্টভাবে বলতে পারি ওই পথটাকেই আর কি সবাই মানে অদ্ভুতুরে বলতো আর কি। নানা ধরনের সমস্ত হন্টিংস হতো, লোকের মুখে এটা শোনা যেত। সবাই বলতো যে ওই পথটা দিয়ে না যাওয়াই ভালো, বিশেষ করে রাত্রিবেলাতে। আগেই বলেছি ঘটনাটা প্রায় 30 বছর আগেকার ঘটনা। এবার ঘটনাটা শুরু করার আগে বলি যে এই ঘটনাটা আমি কিভাবে জানলাম, কাদের সাথে হয়েছিল। এই ঘটনাটা আমি জানতে পেরেছি আমাদেরই প্রতিবেশী এক কাকুর মুখ থেকে আর কি। সেই কাকু আর তার দাদার সাথে ঘটনাটা ঘটেছিল। তখন তারা দুজনেই ওই 19 থেকে 22 বছর বয়সী ছিল, মানে খুব একটা বড়ও ছিল না, খুব একটা ছোটও ছিল না। এবার যে ঘটনাটা মানে মূল ঘটনাটা শুরু করব, তো বলি সেই সময় ঘোর বর্ষাকাল ছিল। আমি যে ঘটনাটা শুনেছি যে কাকুর থেকে আর কি, সেই কাকু গিয়েছিল পিসির বাড়িতে। ওকে। এবার পিস্তত দাদা মানে ওই কাকুর দাদা, যে একটু আগে যে বললাম দুই ভাই আর কি, কাকু আর কাকুর দাদার সাথে ঘটেছিল। তো সেই পিসির ছেলে কাকুর থেকে বড়ই ছিল, দুজনে মিলে ঠিক করলো যে একটা মুভি দেখতে যাবে। মুভি দেখতে গেলে তাদের কলকাতায় আসতে হবে। তো সেই দাদার টিউশনি পড়ানো থাকতো বেশ কিছু জনকে আর কি, সে পড়াতো। তো ঠিক হলো কি যে হ্যাঁ ঠিক আছে, মুভি দেখতে যাওয়াই যেতে পারে, তাহলে শো টাইমটা বিকেলের শো টাইমে তারা যাবে, সকালবেলা টিউশনসগুলো সমস্ত পড়িয়ে নেবে। তো পড়িয়ে টড়িয়ে তারা সিনেমা দেখতে এসেছে, সিনেমা দেখেছে। তখন মারাত্মকভাবে বৃষ্টি চলছে। সিনেমা দেখে যখন বেরিয়েছে তখন কটা হবে, প্রায় রাত 9টা 9:30 কলকাতা থেকে বজবজে ফিরবে। আর প্রায় ট্রেনের গন্ডগোল ওই সময় লেগে থাকতো, ট্রেন পুরোপুরিভাবে নিয়মিত চলতো না, এসব একটা ব্যাপার স্যাপার ছিল তখনও। এবার যখন তারা ট্রেন পেয়ে কলকাতা থেকে বজবজ স্টেশনে নেমেছে, তখন কিন্তু প্রায় রাত 10টা 10:30 হবে, কি একটু 19-20 কাঁটায়। ওরা যখন স্টেশনে নেমে বাইরে যাবে বলে পা বাড়িয়েছে, তখন দেখছে যে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। একে বর্ষাকাল চলছে, মুষলধারে বৃষ্টিটা অস্বাভাবিকও কিছু নয়। তো দুই ভাই ভেবে উঠতে পারছে না কি করবে, বাড়ি ফিরবে এই অবস্থাতে নাকি স্টেশনেই থেকে যাবে। যার কাছ থেকে আমি ঘটনাটা শুনেছি সে দাদাকে বারবার তখন ইনসিস্ট করছে যে না চল বাড়ি ফিরে যাই, বাড়ি না ফিরলে কিন্তু ওইদিকে দুশ্চিন্তা করবে আর কপালে। হ্যাঁ, তোমাদের বাড়িতে যদি না ফিরি তাহলে আবার অন্যদিন মানে উল্টে কেস খাবো, মারটার খেয়ে যাবো, চল যে করে হোক বাড়ি ফিরতে হবে। এইবার ওই কাকু তো তখন অবধি জানতো না, কারণ উনি তো জাস্ট ঘুরতে গিয়েছিলেন ওইখানে। কিন্তু দাদা জানতো যে বজবজের ওই জায়গায় যেখানে তার বাড়ি, সেই বাড়ির আশপাশটা কিন্তু ভালো না। কারণ প্রথমেই বলেছি যে ওখানে একটা ওই তোমার জলা বাঁশবন বাঁশবাগান আলপথ টাইপের ছিল, যেটার কিন্তু দুর্নাম ছিল, ঠিক আছে। সে এবার মনে মনে ভাবছে যে যদি শর্টকাট ধরতে গিয়ে আমি ওই বাঁশবন আলপথ জলার পাশ দিয়ে যাই তাহলে কিন্তু সমস্যা হতে পারে, কারণ অনেকের মুখে শোনা যে ওটা ঠিকঠাক জায়গা নয়। কিন্তু যদি মেন রাস্তা দিয়ে ফিরতে যাই আমাদের বাড়িতে তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে, এবং কিভাবে ফিরবো জানি না, কারণ এরকম বৃষ্টি, সঙ্গে সাইকেল মাইকেল কিচ্ছু নেই। ছোট ভাই যেহেতু বারবার করে বলছে, দাদা রাজি হয়ে যায়। কিন্তু দাদার মনে একটা খচখচানি যে এই বৃষ্টিতে তাহলে কি করব, কোন রাস্তা ধরবো, শর্টকাট নাকি মেন রাস্তা। কিরকম ভাই হলো? পিস্তত ভাই, পিসির ছেলের বাড়িতে গিয়েছিল ওই কাকুটা। যাই হোক, এইবার ওরা শর্টকাটের রাস্তা ধরে। এবার কি একদম শর্টকাটের রাস্তাটা ধরে বলতে গেলে আমাকে এখানে একটা কথা বলতে হবে যে পা দিয়েই যে শর্টকাটের রাস্তা বাঁশবন পড়ছে সেটা কিন্তু নয়। একটা রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গিয়ে তারপরে কিন্তু শর্টকাটের রাস্তাটা পড়ে। এবার শর্টকাটের রাস্তার যখন প্রসঙ্গ উঠেছে তখন একটু বলে নিই যে শর্টকাটের রাস্তাটা কেমন ছিল। মাঝে জলা, দুপাশে বাঁশবন, আর বাঁশবন লাগোয়া সরু আলপথ, ঠিক আছে। আচ্ছা। এবার ওই রাস্তা দিয়ে যখন সে যাচ্ছে, যখন ও শর্টকাটের রাস্তায় পড়েনি, তখন কাকুর দাদা কিন্তু কাকুকে বারবার বলছে যে দেখ আমাদের কিন্তু খুব দেখে শুনে চলতে হবে। সেই সময় তোমার বাজ পড়ছে, বিদ্যুতের ঝলকানি, অঝোর ধারায় বৃষ্টি, ওরা ভিজে পুড়ে একাকার অবস্থা।
তো কাকুর দাদা বারবার করে কাকুকে বলছে দেখে শুনে চলতে হবে, এটা তো ঠিক আছে, পাশাপাশি তুই যা কিছু দেখবি যা কিছু শুনবি কিছুতেই কিন্তু পাত্তা দিবি না, আমাদের সোজা এগিয়ে যেতে হবে। আলপথটা পেরিয়ে বাঁশবনটা পেরোলেই কিন্তু আমাদের বাড়ি। এবার ওই সময় কাকুর মনে, ভাবো না মানে দুজনেই তোমার ওই কত বললাম 16 থেকে 22 বছর বয়সী দুটো ছেলে। এবার একজন কলকাতা থেকে গিয়ে পিসির ছেলের মুখে শুনছে, মানে দাদার মুখে শুনছে যে যে রাস্তা দিয়ে আমরা যেতে চলেছি সেটা ভয়াবহ। তো খুব স্বাভাবিকভাবে একটা মনে তো কৌতূহল হয়ই যে কি আছে ওই রাস্তাতে। তো দাদাকে সে জিজ্ঞাসা করছে আমাদের মানে কাকু যে কি ব্যাপার, কি এমন আছে। তখন ওই দাদা বলছে যে দেখ আমি তোকে বাড়িতে গিয়ে সমস্ত কিছু বলবো, এখন কোনোভাবে বাঁশবন আর আলপথ আর জলাটা আমাদের পেরিয়ে যেতে হবে, এখন বেশি প্রশ্ন করিস না। এবার এই যে এখন বেশি প্রশ্ন করিস না এই কথাটা বলেছে, তখন কিন্তু ওরা অলরেডি শর্টকাট রাস্তার মুখে, একদম আলপথের মুখে। বলছে এবার আমরা ঢুকবো, তো খুব কেয়ারফুল হয়ে চলতে হবে, আর যদি কেউ ডাকেও কোনোভাবে সাড়া দিবি না, কারোর দিকে তাকাবিও না। এবার এই কাকু জানতো কি কলকাতায় থেকে একটা জানতো হচ্ছে নিশির কনসেপ্ট হয়, তো বলছে নিশি ধরবে, এরকম বারবার করে নিশি ধরবে, নিশি ডাকবে। বলছে আমি এখন কিচ্ছু বলবো না, তুই সোজা চল আমার সাথে এখন, আর আমার সাথে সাথে থাকবি, কোনোভাবে আগে পরে হবি না। তো ওরা দুজনে দুই ভাই একদম গা ঘেঁষাঘেঁষি করে আলপথে পা দিয়েছে। এবার ওই সময় শুধুমাত্র কাকুর মনে যে দাদা সাবধান বার্তা দিয়েছে বলে কেউ ডাকবে তখন আমি তাকাবো না, বা কেউ সামনে এসে পড়বে আমি পাত্তা দেবো না, ওটা নয়। তুমি ভাবো ওরম একটা বর্ষামুখর রাত, একে ঝমঝমিয়ে বৃষ্টি, ওদের প্রেত আসবে কি এনটিটি আসবে তার থেকেও যে ভয়টা রয়েছে সেটা হচ্ছে যদি পা স্লিপ করে পড়ে যাই, পাশেই জলা, সাপ, তারপর গাছ ভেঙে পড়তে পারে, বাজের মুখোমুখি পড়তে পারে, সব মিলিয়ে একদম ভয়াবহ পরিবেশ। দুজনে মিলে এগোচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে, ভাইটা কিন্তু মানে কাকু তাকাচ্ছে, দাদা কিন্তু কোনোভাবেই কোনো দিকে তাকাচ্ছে না, মানে বলতে গেলে ওকে প্রায় হাত ধরে টানতে টানতেই নিয়ে যাচ্ছে। এরমভাবে কিছুটা পথ এগিয়েছে। কিছুটা পথ এগোনোর পরে একটা বিশাল বড় বিদ্যুৎ আর কি, মানে বিদ্যুতের ঝলকানিতে ওরা পুরো চমকেই গিয়েছে। চমকে গিয়ে আশেপাশে মনে হলো যে কেউ একজন কি মানে দুম করে ওদের সামনে থেকে সরে গেল, এটা মনে হয়েছে, আলো আধারিতে মনে হয়েছে। এবার ওইটা কার মনে হয়েছে, ওটা কিন্তু কাকুর সবার আগে মনে হয়েছে। এবার কাকু বলছে কেউ কি সামনে থেকে সরে গেল? এবার দাদাটা বলছে না না, কেউ সামনে থেকে সরে টরে নিয়ে আমরা, তুই ভুল দেখেছিস, চল আমরা পেরিয়ে যাব, আর একটুখানি এগোলেই পেরিয়ে যাব, সাহস দিচ্ছে। কাকু কিন্তু জানে না যে ওই পথটা আরো দীর্ঘায়িত। কাকু খালি মুখের কথা বিশ্বাস করছে, ওকে ফাইন, আর একটু গেলে এগিয়ে যাব। এইভাবে দাদার কথা শুনে বিশ্বাস করে কিছুটা করে পথ এগোচ্ছে। এইরকম ভাবে কিছুটা এগানোর পর হঠাৎ করেই দুই ভাই ফিল করছে ওদের দুজনের মাঝে একটা যেন ঠান্ডা স্রোতের মতো কিছু এসে গায়ের সাথে একদম সেটে যাচ্ছে। আচ্ছা, মানে যেন জড়িয়ে ধরছে, যেরকম আমরা জানি না যে ঘূর্ণিঝড় যেরকম হয় গোল গোল করে পাক খায়, সেরকম ভাবে দুজনের গায়ে যাতে মানে দুজনে দুরকম ভাবে ফিল করছে যে কিছু একটা ঠান্ডা স্রোত বা ঠান্ডা হাওয়া এসে দুজনকে পাকিয়ে পাকিয়ে ধরছে। এবার ওরা চমকে উঠেছে। ছোট ভাই দাদাকে জিজ্ঞেস করছে যে তোর কি কিছু অদ্ভুত মনে হলো? এইবার দাদা বলছে হ্যাঁ আমারও মনে হয়েছে, কোনো ঠান্ডা হাওয়ার উপস্থিতি টের পেয়েছিস কি? বলছে হ্যাঁ আমারও ওরকম মনে হলো, একটা ঠান্ডা হাওয়া গায়ের সাথে সেঁটে গেল। এইরকমভাবে ওরা আরেকটু কিছুটা পথ এগিয়েছে, তখন হঠাৎ করে শুনতে পাচ্ছে দুজনের মাঝখানে কেউ একজন যেন রয়েছে, মানে তার ফিলটা ওরা অনুভব করছে, কিন্তু কোনো অবয়ব বা মূর্তি কিন্তু দেখতে পাচ্ছে না। সে যেন দুজনের মাঝখান থেকে বলছে ফিসফিস করে, সামনের দিকে এগাস না, বিপদ আছে, পালা পালা, ঠিক এই তিনটে কথা। ওরা প্রচণ্ডভাবে চমকে উঠেছে। এবার ওরা বলতে এখানে বলি কাকু আলাদাভাবে শুনেছেন, দাদা আলাদাভাবে শুনেছেন। কাকু শোনার পরে ফার্স্টে ভেবেছে ভুল শুনছি, আর এই যে কথাটা কেউ একজন ইনভিজিবল হয়ে বলছে, সে কিন্তু দুবার করে এই সাবধান বার্তাটা দিয়েছে।
যে সামনের দিকে মানে এই বিপদ, words পালা গুলো পালা, শুনতে হ্যাঁ পেয়েছো। এই ওয়ার্ডস গুলো। এবার কাকু তখন দাদাকে জিজ্ঞাসা করেছে যে দাদা তুই কি এরকম কারোর ফিসফিসানি কণ্ঠস্বর শুনতে পেলি? তখন দাদা বলছে হ্যাঁ আমিও শুনতে পেয়েছি। সামনের দিকে যেতে মানা করছে তো? বলছে হ্যাঁ সামনের দিকে যেতে মানা করছে। দাদা কি করবি তাহলে? এবার খুব স্বাভাবিকভাবে ভয় পেয়ে গিয়েছে, কারণ এরম একটা ফিসফিসানি কাউকে তো আশেপাশে দেখতেই পাচ্ছে না। তখন বলছে যা শুনছি চলো, কিছু হবে না, আমাদের না এগোলে তো বাড়ি পৌঁছতে পারবো না। এইবার ওরা কিন্তু আশপাশে আর কিচ্ছু দেখেনি, কিছুটা পথ এইভাবে এগিয়েছে। আবার কিন্তু ওই ফিসফিসের শব্দ যে সামনের দিকে এগাস না, বিপদ রয়েছে, পালা পালা। এবার ওরা যদি পিছন দিকে ফিরে পালাতে যায় তাহলে আবার কিন্তু ওই মেন রাস্তার ওখানে উঠবে, আর একটু গেলে স্টেশন, তাহলে ওখানে গিয়ে তো ফায়দা নেই, এগোতে হবে সামনের দিকেই। এবার ওরা বলছে চল কিচ্ছু হবে, মানে দাদাই বলছে যে চল কিচ্ছু হবে না, আমরা এগোতে থাকি, কোনো চাপ নেই। এইভাবে আরও কিছুটা পথ এগানোর পর আবার বিদ্যুতের ঝলকানি, মুষলধারে বৃষ্টি সেই সময় বলি। হঠাৎ করে ওরা কিছুটা দূরে দেখছে একটা বামন। বামন as in মানে হ্যাঁ, ডুয়ার্ফিজম যেরকম হয়, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে বামন, হ্যাঁ হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে আর কি বৃদ্ধি হয়নি। তো সেই রকম বামন গোছের একটা লোক, এবার বাঁশ বনে বামন গোছের একটা লোক হঠাৎ করে সামনের রাস্তায় দেখছে এসে, মানে একদম সামনাসামনি এসে পড়েছে। না সে ডান দিকের বাঁশবন থেকে এসছে না বাঁ দিকের বাঁশবন থেকে এসছে, জলা থেকেও কিন্তু দুম করে উঠে আসেনি। এবার এইটাতে ওরা আরো বেশি ভয় পেয়ে গেছে, কারণ পেছন দিকে বারবার যখন তাকিয়েছে পেছনে কেউ ছিল না, সামনে থেকেও কাউকে আসতে দেখেনি, তাহলে বামনটা এলো কোথা থেকে? এবার বামনের বর্ণনাটা একটু দেয়া আমার দরকার, কারণ আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে কেমন ছিল। কাকু বলছে যে বামন, মানে বামন তো সে আকৃতিতে ঠিক আছে খাটো, ওকে, বামন হচ্ছে তোমার খাটো, ওই হাঁটু অবধি আর কি খাটো করে ধুতি পরা, ঠিক আছে, রোগা একদম হাড় পাঁজরা বেরিয়ে রয়েছে, আর ওই অন্ধকারের মধ্যেও সে মিশমিশে, মানে অন্ধকারের সাথে মিশমিশে হয়ে মিশে গেছে, মানে মিশমিশে কালো প্রকৃতির, সাদা দাঁত। আর আরেকটা যেটা জিনিস আমি শুনে মানে আমি সত্যি চমকে গেছিলাম, সেটা হচ্ছে যে বামনটার হাত দুটো সামনের দিকে সোজা আছে। মানে কি, আমরা ধরো যেরকম পিটি করতাম না, পিটিতে হাত দুটো সামনের দিকে সোজা করে রাখতাম, ওই রকম বামনের হাত দুটো সামনের দিকে সোজা, চোখটা কিন্তু উল্টানো, চোখটা উল্টানো, মানে এরকম হয় না সেই আমরা ছোটবেলায় করতাম, সেই চোখের পাতা দুটোর লাল অংশটা বার করে চোখটা উল্টে দিয়ে বাচ্চাদের ভয় দেখাতো, ওইরকম জাতীয় জিনিস করা, ঠিক আছে, মানে চোখটা ওই রকম। আর সে বিড়বিড় করে অনবরত কি সব যেন বলে চলেছে, মানে অন্ধকারের মধ্যে জমাট আরো একটু অন্ধকার। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো কিন্তু সবই দেখা সম্ভব হচ্ছে ওই বিদ্যুতের ঝলকানিতে, আর মুষলধারে বৃষ্টি পড়ছে তখন। এবার যেটা হলো সেটা হচ্ছে বামনটা অদ্ভুতভাবে যে বিড়বিড় করে কথাগুলো বলছিল, বিড়বিড় করে সে কথা বলতে বলতে এদের দিকে এগিয়ে আসতে লাগলো। মানে যখন আর কয়েক হাত দূরত্ব, মানে বামনটা নিজের হাঁটার স্পিডটাকে কমিয়ে দিয়েছে, হাঁটার স্পিডটাকে বাড়িয়ে দিয়েছে, মানে ওদের অপোজিট দিক থেকে আসছিল ওদের দিকে হ্যাঁ এগিয়ে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, এবার যে স্পিডটা ছিল তার থেকে স্পিডটা বেড়ে গেছে। এবার শুধুমাত্র এখানেই চমকের শেষ নয়, আরও একটা চমক ব্যাপার আছে, সেটা হচ্ছে বামনের দুই হাত তো সোজাসুজি ছিল, এটা ঠিক আছে, বামনের একটা হাতে মানে বাম দিকের হাতে কিন্তু একটা পুটলি ঝুলছিল সাদা রঙের, আচ্ছা, থোপলা করে একটা পুটলি ঝুলছিল আর কি। সে পুটলি ঝুলন্ত অবস্থায় হাত দুটোকে সামনের দিকে করে এদের দিকে সমানে এগিয়ে আসতে থাকে। এরা প্রচণ্ড ভয় পেয়ে যায়, ভয়ের মাত্রাটা এতটাই তীব্রতর হয় যে ওই সময় কাকুর মনে হয় যে শিগগিরই জলার জলে ঝাঁপ দেবে, কারণ সামনে এরকম একটা ভয়াবহ দৃশ্য। এবং বামনটা কিন্তু 1 মিনিটের জন্য চুপ ছিল না, মুখে কিন্তু কিসব বিড়বিড় করে বলে যাচ্ছে, এবং বিকট শব্দ, মুখটা থেকে বিকট একটা শব্দ, মানে সে হাসছেও না গোঙাচ্ছেও না, মানে কিরকম একটা বিকট শব্দ, ঠিক আছে, মানে অনেকটা কিরম শব্দটা বলি, উনি বলেছেন গার্গেল করার যেরকম শব্দ হয় না, গার্গেল করলে সেরকম একটা শব্দ বেরিয়ে আসছে। এবার বাঁশবনে আর কেউ নেই, কাকে সাহায্যের জন্য চিৎকার করবে? জলার জলে যখন কাকু ঝাঁপ দিতে যাবে, মানে কতটা ঝুঁকিপ্রবণ কাজ ভাবো,
জলার জলে ঝাঁপ দিতে যাচ্ছিল সামনের এই ভয়াবহ দৃশ্যটা দেখে। তখন দাদা খপ করে ওর কলারটা টেনে ধরেছে, কাকুর কলারটা টেনে ধরেছে। কি করছিস, কি করছিস, পুরো চমকে গিয়েছে। তখন কিন্তু দেখছে সামনে কেউ নেই, বামন যাকে দেখছিল সে কিন্তু নেই, সামনের পথটা কিন্তু অন্ধকার পরিষ্কার। ওরা আবার এগোতে শুরু করেছে। এবার হঠাৎ করে কিছুটা পথ এগানোর পরে ওরা আবার ফিল করতে পারছে বামনটা যে সামনের দিকে একটু আগে ছিল একদম পাশে এসে মানে ওরা চলছে কিন্তু বামন কি করছে, চলছে না, পাশে পাশে সেটে সেটে গেছে। এবার ওরা প্রচণ্ড জোরে চিৎকার করে উঠেছে। চিৎকার এমনই করে উঠেছে যে ওই যে ফিসফিসে যে কণ্ঠটা, সেই ফিসফিসে কণ্ঠটা আবার হাওয়া স্রোতের আকারে এসে কানের কাছে বলছে, শিগগিরই তোরা পালা, না হলে বিপদ আছে। আবার কিন্তু ওদেরকে সাবধান বাণী দিয়েছে, ঠিক আছে। এইবার এই সময় এত একটা ভয়াবহ পরিবেশ, কাকু বাথরুম করে দিয়েছেন প্যান্টে। আচ্ছা 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 আচ্ছা। এই যে বাথরুমটা করেছেন, এই বাথরুমটা করার ফলে কিন্তু ঘটনাটা অন্যদিকে মোড় নিয়ে নিয়েছিল। সেই মোড় নেওয়ার ঘটনাটা আমি বলবো, তার আগে আমি বলে নিই, যেই মুহূর্তে কাকু বাথরুমটা করছেন সেই মুহূর্তে কিন্তু আশেপাশে আর কোথাও বামনকে দেখা যায়নি। ওকে 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 ওকে। কোথাও কিন্তু বামনকে দেখা যায়নি। এবং ওই সময় ওরা হয়তো না মানে কাকু হয়তো না জেনেই বাথরুমটা করেছে, কিন্তু আমি যেটুকুনি শুনেছি যে এই তোমার এই যে এনটিটি থাকাকালীন যদি কেউ বাথরুম টাথরুম করে দেয় তাহলে কি সেক্ষেত্রে এনটিটিরা চলে যায়, এরম কিছু কি ব্যাপার আছে? দেখো, এই যে টয়লেট করা বা এই যে ইউরিনের মধ্যে একটা ফেরোমন টাইপের ব্যাপার থাকে, ঠিক আছে। দেখবে যে পশু পাখি মানে জেনারেলি কুকুর বেড়াল এরা টেরিটরি যখন নির্ধারণ করে না, একটা পার্টিকুলার জায়গাতে টয়লেট করে রাখে। আর ওই ফেরোমন থেকে বোঝা যায় যে এটা ওর এরিয়া, অন্য কোনো কুকুর সেখানে ঢোকে না। হিউম্যানসদের ক্ষেত্রেও হয়তো ব্যাপারটা সেরকম, কারণ আমার নিজের যখন একটা হন্টিং এক্সপিরিয়েন্স হয়েছিল, আমি বলেওছি গৌরবদার একটা পডকাস্টে, কবরের উপরে ক্রিকেট খেলার ব্যাপারটা বলেছিলাম। ওখানটাতে আমি বলেছিলাম যে ওই নিচের দিকে যখন এইসব পুরো হন্টিংস গুলো হচ্ছে, ঠিক আছে, আমি টয়লেট করেই এরকম ব্যাপারটা করেছিলাম। মানে খুব মানে ওটা একটা বন্য টাইপের ব্যাপার ছিল, মানে ওই সবের পরেই আমার এই স্পিরিচুয়াল পাথে আসা, অ্যাস্ট্রোলজি বলো, যাই বলো, তন্ত্র বলো, এই পাথে আসা। ডেফিনেটলি এটা একটা রিজন যে কারণে ওই যে বামন যার কথা বলছিলে সে হয়তো চলে যেতে পারে, বাট সবসময় এতটা ইজি হয় না। বাট হ্যাঁ, হয়তো এই ক্ষেত্রে এরকমই হয়েছিল। যাই হোক, আবার মূল ঘটনায় ফিরে যাই। তো যখন এই বাথরুম করে দেওয়ার ব্যাপারটা হলো তখন কিন্তু আশেপাশে আর মানে বামনকে দেখাই যায়নি, এবং হিসিসে কণ্ঠস্বরটাও কিন্তু পুরোপুরিভাবে থেমে গিয়েছিল। আচ্ছা। এরপর আবার কিছু দূর যখন পথ এগিয়েছে তখন ওরা দেখছে জলার ধারে, মানে ওই বিদ্যুতের ঝলকানিতেই যেটুকুনি দেখা গিয়েছে, জলার ধারে কিন্তু বামনটা বসে রয়েছে, এবং হাতে যে পুটলিটা ছিল আমি আগেই বলেছি, সেই পুটলি থেকে না কিরকম একটা ড্রপ একটা কিরকম একটা টপ করে কিছু একটা পড়ছে, কিছুর একটা ড্রপ পড়ছে। ওই অন্ধকারে এত প্রমিনেন্টলি কি করে? বিদ্যুতের ঝলকানিতে এক ঝলক দেখাই গিয়েছে। আচ্ছা আচ্ছা। যে একদম জলার ধারেই মানে পুটলিটা নিয়ে বসে রয়েছে উবু হয়ে, যেরকম ভাবে ওই বিড়ি টিড়ি খায় বসে ওই রকম ভাবে আর কি বসে রয়েছে। এইবার যে কাকু ছিল সেই কাকু দৌড়ে জিজ্ঞাসা করতে গেছে যে আপনি কে, আপনি কিভাবে এখানে এসেছেন, আপনার কি দরকার, এরকম ধরনের কিছু কথা জিজ্ঞাসা করতে গিয়েছে। যখন কাকু বলছে আমি যখন গেছি আমি তো ভাবছি যে জলার ধারে সে বসে রয়েছে, কিন্তু কাছে গিয়ে দেখছি যে সে কিন্তু নেই, কিন্তু ওখানে একটা আমি পুটুলি দেখছি যে পুটুলিটা কিন্তু রক্তাক্ত। আচ্ছা। যে পুটুলিটা ওনার হাতে মানে বামনের হাতে কিন্তু ঝুলছিল, ঠিক আছে, কিন্তু সামনে কোনো বামন টামন নেই, অনলি পুটুলিটা পড়ে রয়েছে এবং রক্ত পুটুলি, সেখান থেকে ড্রপ করে এরকম রক্ত আর আষ্টে গন্ধ বিশ্রী টাইপের। এমনিতেই দেখবে বর্ষাকালে না একটা সোঁদা গন্ধ থাকে বৃষ্টি টিষ্টি পড়লে, সব মিলিয়ে মিশিয়ে একটা বিশ্রী ব্যাপার। তো কাকুর দাদা কাকুকে ধরে আবার নিয়ে গেছে, কিছুটা এগিয়েছে, কিছুটা এগানোর পর হঠাৎ করে তারা দেখছে যে সামনের পথ না আর কিছুই সেভাবে দেখতে পাচ্ছে না, মানে যেন মনে হচ্ছে সব কিছু অন্ধকারে পুরো মিশে গিয়েছে, কোথায় রাস্তা কোথায় জলা কিছু বুঝতে পারছে না। এবার ওরা কি করবে, মাঝখানে দাঁড়িয়ে পড়েছে।
তাহলে কি ব্যাক করবে? ব্যাক করার জন্য ভাবছে তাহলে স্টেশনেই ফিরে যাই, কারণ এইসব কি জিনিসপত্র হচ্ছে। আর কাকুর দাদা কিন্তু ততক্ষণে বুঝে গিয়েছে যে তার মানে লোকে আলপথ বাঁশবন নিয়ে যেসব ঘটনাগুলো বলে সেগুলো সত্যি সত্যি সমস্ত রটনা নয়, কিছু এখানে গন্ডগোলের ব্যাপার আছেই, না হলে আমরা এটা কি দেখছি। জায়গাটা বাজে বেসিক্যালি, জায়গাটা বেসিক্যালি পুরো বাজে, ঠিক আছে। এইবার ওরা পেছন দিকে ফেরার যখন মানে সিদ্ধান্তটা নিয়েছে, ডিসাইড করার পর পেছন দিকে যখন ফিরতে গিয়েছে, তখন কয়েক পা জাস্ট এগানোর পরেই দেখছে বাঁশবন তো দুপাশে ছিলই, দুটো বাঁশ পুরো সপাটে সপাটে একদম সামনাসামনি পড়েছে। একটুখানি এদিক ওদিক হলেই কিন্তু ওদের মাথায় পড়তো বাঁশ দুটো। যেন মনে হচ্ছে কেউ ওদের ওই জায়গা থেকে যেতে দেবে না, কোনো অদৃশ্য শক্তি যেন আটকে নিয়েছে। এইবার আর বাঁশ দুটো কিভাবে পড়েছে জানো? যেন মনে হচ্ছে কোনো যেরকম তোমার রেলের ক্রসিং এর যে গেটগুলো পড়ে যায় না, ওই রকম ভাবে পরপর বাঁশ দুটো পড়েছে। এবার যেন মনে হচ্ছে মানে কেউ ওদেরকে ওই ক্রসিং গেট দিয়ে বাঁশ দুটোকে ওইভাবে রেখে আর ওপাশে যেতে দেবে না। এবার কাকু বলছে যে চল এটাকে টপকে চলে যাই ওই পাশটায়, না হলে কিন্তু আমরা আজকে বেঁচে ফিরবো না। আর দাদা বলছে আমার সাহস হচ্ছে না, কেউ কি আমাদের ভালোর জন্যই আবার এইরকম বাস দুটো ফেলে দিয়েছে? তো এইবার তখন কাকু বলছে কেউ যদি ভালোর জন্যই ফেলে তাহলে আমরা তো ওই দিকে ফিরলে আবার বিপদের মুখে পড়বো। আমি একটু আগে জলায় ঝাঁপ দিতে যাচ্ছিলাম, জলার ধারে যাচ্ছিলাম, যে দেখছিস তো কি সব ভুলভাল জিনিসপত্র হচ্ছে। তখন বলছে যে তাহলে চল বাঁশ দুটো টপকে আবার ওই পারেই চলে যাই সামনের দিকে। এবার ওরা বাঁশ দুটো পেরানোর জন্য উদ্যমও নিয়েছে, ঠিক আছে, মানে এরকম পেরোতে যাবে, পা তুলেছে, ঠিক ওই সময় আবার হিসিসে কণ্ঠস্বর যে যাস না, বিপদ আছে, পালা পালা। এবার এরা সংশয়ের মধ্যে পড়েছে যে এই প্রথম কথা এই হিসিসে কণ্ঠস্বরটা কার, তাকে তো দেখা যাচ্ছে না, সে ইনভিজিবল হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে ওরা ভাবছে যে ওটা কি বামনের কণ্ঠস্বর, কিন্তু বামন আশেপাশে কোথাও কিন্তু নেই, ঠিক আছে। এবং ওদের যেটা মনে হচ্ছে বামন কিন্তু ভয় দেখানোর জন্যই জলার ধারে আকৃষ্ট করছিল নিয়ে যাওয়ার জন্য, কারণ বামনের ওরকম ভয় দেখাবার না, মারার জন্য। হ্যাঁ, এবার ওরা কিন্তু বুঝতে পারছে না যে এই যে হিসিসে কথাটা বলছে, সাবধান বাণী দিচ্ছে, কি বোঝাতে চাইছে, কোন দিকে বিপদ, নাকি ওর কথা শুনে আমরা বিপদে পড়বো, মানে কিছুই বুঝতে পারছে না, পুরো একদম ঘোর প্যাচের মধ্যে পড়ে গিয়েছে। এবার কিছুভাবে যেন মনে হয়েছে ওদেরকে যে না, বাঁশ দুটো আমরা পেরোবো না, আমরা আবার সাহস করে পেছন দিকেই যাব, আলপথটা যাই হয়ে যাক না কেন আমাদের পেরোতেই হবে। কিছুটা এইভাবে এগানোর পরে, আর এই সময় একটা কথা বলি, এই সময় কিন্তু বৃষ্টি, বাজ, বিদ্যুতের ঝলকানি এগুলো কিন্তু হচ্ছে না বললেই চলে, থেমে এসেছে, ঠিক আছে। খালি ব্যাঙের শব্দ, ঝিঝি পোকার শব্দ, মানে বুঝতেই পারছো একদম যেহেতু ভেতর দিককার জায়গা, টিপিক্যাল একদম সেই গ্রাম্য পরিবেশ, ঠিক আছে, ওই রকম কিন্তু একটা অবস্থা হয়ে রয়েছে। তো ওরা কিন্তু এগোচ্ছে, এগোতে এগোতে কিছুটা পর শুনছে যে ডান দিকের বাঁশবন থেকে একটা গোঙানির শব্দ। ওরা আবার দাঁড়িয়ে পড়েছে। গোঙানির শব্দটা কার খুব স্বাভাবিকভাবে মনে আসছে যে কেউ কি বিপদে পড়েছে, কাউকে কি সাপে কেটেছে, কেউ কি অসুস্থ, তাহলে কি একবার ভেতরে যাবে, বাঁশবনের ভিতরে যাবে, গোঙানিকে মানে কে গোঙাচ্ছে দেখতে যাবে। ওরা কিন্তু এইটা ভেবে যেই মুহূর্তে মানে তোমার জলার পাশ দিয়ে ওই দিকের বাঁশবনটায় যেতে যাবে, সেই সময় কিন্তু আবার হিসিসে কণ্ঠস্বর যে যাস না, বিপদ আছে, পালা পালা। সে কিন্তু নানাভাবে সংকেত বার্তা দিয়ে যাচ্ছে, কিন্তু কি কারণে দিচ্ছে, উদ্দেশ্য কি, তখনও অবধি এদের কাছে পরিষ্কার ছিল না। এরা কিন্তু বাঁশবনে যায়নি। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, বাঁশ দুটো যে পড়লো, বাঁশ দুটো ক্রস করতে সে বারণ করলো, সামনের দিকে বামন আসার আগেও কিন্তু কোনোভাবে সংকেত দিয়ে দিয়েছিল যে বিপদ আছে, পালা পালা। আবার এখনো কিন্তু ওই বাঁশবনে ঢোকার আগে বলল যে না, মানে বিপদ আছে, পালা পালা। তার মানে 3 থেকে 4 বার তাদেরকে সাবধান করছে, সংকেত বার্তা দিচ্ছে। তার মানে এখান থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই এন্টিটিটা হয়তো ভালো, এদেরকে ভালো চায়, মানে এদের ভালো যাতে হয়, বিপদে যাতে না পড়ে সেটাই হয়তো চায়, না হলে কেন সাবধান বার্তা বারবার করে দিতে যাবে। মেবি হ্যাঁ, এখনো অবধি ম্যানিপুলেটও করতে পারে, সেটা দাদার কিন্তু মনেও হয়েছে, ঠিক আছে। এইবার দাদা আর একটুখানি তোমার জলার সাইডটা বাকি, মানে একদম আলপথ বরাবর জলার মাঝখানে এসে গিয়েছে ওরা, আলপথের ওপরে।
এইবার দাদা বলছে যে খুব সাবধান, এখানে যদি কোনো রকম গান শুনিস, গানের সুর শুনিস, কোনোভাবে কিন্তু জলার দিকে তাকাবি না, গানের সুরের প্রতি আকৃষ্ট হবি না, কারণ এখানে গান পাগলি আছে। গান পাগলি যেই কথাটা শুনেছে তখন এই কাকুর খুব স্বাভাবিকভাবে মনে প্রশ্ন এসেছে, গান পাগলিটা কি ব্যাপার? বলছে আমি এখন কিচ্ছু বলতে পারবো না, আগে চল, তারপর সমস্ত কিছু হবে। মানে ঝিলটা কি অনেক বড়? হ্যাঁ, অনেকটাই বড়, মানে বাঁশ বন, আলপথ, একটা বড় জলাশয়, সেটা পুরো কভার করে দুপাশে বাঁশ বন রয়েছে। এবার গান পাগলির কথাটা বলার জাস্ট মিনিট দুয়েক হয়তো হয়েছে, ওরা একটা অদ্ভুত সুরে, মানে একটা কি বলে, একটা ঝিমঝিমানি একটা বলে না, যে মাথা ঝিমিয়ে আসে, মন ঝিমিয়ে আসে, ঘুম পেয়ে যায়, একটা অদ্ভুত নাকি সুরে ঝিমঝিমানি একটা গান শুনতে পাচ্ছে। ঠিক আছে, মানে একঘেয়ে মিনমিন করে কেউ যেন একটা গানের সুর, গান বলবো না, গানের সুর ভেসে আসছে। কোথা থেকে ভেসে আসছে? জলা থেকে কিন্তু ভেসে আসছে। ফার্স্টে ওরা জলার দিকে তাকিয়েছে এই সুরটা শোনার পরে, জলার মধ্যে কিন্তু কিছু অস্বাভাবিক দেখতে পায়নি। দাদা বলছে যে এখানে আমাদের থামলে চলবে না, আর একটু এগোলেই আমরা কিন্তু পৌঁছে যাব। এবার জলা ধরে ওরা যখন হাঁটতে শুরু করেছে তখন যেন মনে হচ্ছে যে ওই যে সুরের মধ্যেই আবার কেউ যেন প্রচণ্ড মানে করুণ সুরে কাঁদছে, বুঝেছো? মানে একবার কাঁদছে, সেই কান্নাটা কখনো মন্থর গতিতে শোনা যাচ্ছে, কখনো তীব্র গতিতে শোনা যাচ্ছে, আর তার সাথে ওই ঝিমঝিমানি সুরের যে গান কেউ ভাজছে সেই সুরটা আর কি। এমন সুরের, মানে কি বলবো, এমন সুরের জাদু, ভৌতিক জাদু বলবো, কাকু জলার ধারে বসবেই, আর এগোবে না। মানে ওই সুর এমনভাবে ওনাকে আকৃষ্ট করে ফেলেছে, ওই সুর শুনে উনি ওখানে বাবু হয়ে বসবেন, এগোবেন না। গায়ে কি জোর! কাকুর দাদা কাকুকে কোনোভাবেই তুলতে পারছে না। বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি পড়ছে, কিন্তু একটু আগে কম ছিল, আবার বৃষ্টি নেমেছে, বৃষ্টি পড়ছে, কোনোভাবেই তুলতে পারবে না, সে গায়ের জোরে ঠেলে ঠেলে পুরো সরিয়ে দিচ্ছে। এইবার বলছে, গান পাগলির গানে কিন্তু তুই আকৃষ্ট হোস না, শিগগিরই চল, আমাদের পালাতে হবে, এবার দৌড়াতে হবে। কাকু শুনবে না, কাকু ওখানেই বসে থাকবে। কাকু একটাই কথা খালি বারবার করে বলে যাচ্ছে, আমি এই গান শুনবো, আমি এই গান শিখবো, তারপর আমি যাব। ঠিক এটা মন্ত্রর মতো বুলিয়ে ওড়াচ্ছে আর কি। ঠিক আছে, এইবার তো ওর মানে কাকুর দাদা বুঝতেই পেরেছে যে বিপদ আছে, গান পাগলির খপ্পরে পড়ে গিয়েছি। তারপর কি হলো নন্দা? দাদা তো বুঝে গেল কি ব্যাপারটা হচ্ছে। এবার দাদা যেটা করলো সেটা হচ্ছে, ওই যে ফিসফিসে কোনো কণ্ঠস্বর যে বারবার করে সাবধান বার্তা দিচ্ছিল, তখন দাদা তার উদ্দেশ্যে বলল যে আপনি যেই হন না কেন, আপনার সাহায্য চাই, আপনি আমাদের বাঁচান। কোনো কিন্তু রেসপন্স এলো না। কাকু ওই সময় দেখছে জলার মধ্যে, দাদা কিন্তু এটা দেখতে পাচ্ছে না। ঠিক আছে, কাকু যেরকম দেখেছিল সেটাই বিবরণ দিচ্ছি, যে জলার মধ্যে একটা কাটা মুন্ডু ভাসছে। কাটা মুন্ডু ভাসছে? হ্যাঁ, কাটা মুন্ডু ভাসছে। আমি একদম ঘটনার প্রথমেই বলেছিলাম, মনে আছে একটা নৃশংস ব্যাপার রয়েছে, বাট অতটা নৃশংসতা আমি দেখাবো, মানে আমি বলবো না, হালকার উপর দিয়ে বলতে পারো তুমি, আচ্ছা ঠিক আছে। কাটা মুন্ডু ভাসছে, সেই মুন্ডুটা মহিলার। ওকে, আচ্ছা। মহিলাটির কপালে একটা বড় টিপ। আচ্ছা, ডেসক্রিপশনটা আমি বিস্তারিতই দিচ্ছি তাহলে। মুখের মধ্যে কোপ, মানে মুখের মধ্যে অজস্র দাগ, বলা ভালো কেউ যেন কোনো কাটারি বা দা দিয়ে অজস্রভাবে কোপ মেরেছে মুখে। ঠিক আছে, এবং ঠোঁটটা রক্তাক্ত। এবার বলতে পারো, প্রশ্ন আসতে পারে যে কিভাবে উনি দেখছেন অন্ধকারের ভিতরে। আগেই বলেছি, বাজ পড়ছে বিদ্যুতের ঝলকানিতে, কিন্তু যেই সময় ঝলকটা হয় আশপাশটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, এবং ওই সময় ওনার মন কি রকম কি ছিল আমি জানি না, তবে এইটা তো বুঝতেই পারছি যে ওই এন্টিটিটার দ্বারা উনি কিন্তু অ্যাট্রাক্টেড ছিলেন, বসে চলে এসেছিল। যার জন্য কি হচ্ছে, উনি যে বর্ণনাটা দিচ্ছেন সেটা আপাতত এতটা বললাম, যে দুগালের কোপ, ঠোঁটটা পুরো হচ্ছে রক্তে ভেসে যাচ্ছে, রক্ত ধারা গড়িয়ে পড়ছে তোমার পুরো ঠোঁটের দুপাশ থেকে গলা অবধি।
এবার যেটা অদ্ভুত জিনিস ওনার মুখ থেকে আমি শুনছি, আমার বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে, বলছে বন্ধ ঠোঁটের ভিতর থেকে সেই মিনমিনানি ঝিম ধরানো বা ঝিমানি যে ভাবটা, সেই ঝিমানি ভাবে সুরটা কিন্তু ভেসে আসছে। মানে গানটা প্রপার কিন্তু কোনো বুলি টুলি গানের ছিল না, সুর ছিল কিন্তু একটা মিনমিনে সুর ছিল নাকি গলায়। এবং সেটা উনি প্রত্যক্ষ করছেন যে বন্ধ ঠোঁট, মানে আমরা অনেক সময় করি না যে ঠোঁট না খুলেই গান গাই এরম ভাবে, ওই রকম ভাবে ঝিমঝিমানি সুরে সেই গানের সুরটা কিন্তু ভেসে আসছে। এবং অদ্ভুত ভাবে সেই কাটা মুন্ডুটা জলের মধ্যে একটা ঘূর্ণনের সৃষ্টি করছে, মানে এত স্পিডে ঘুরছে একটা লাট্টুর মতো, মানে মুন্ডুটা জলের মধ্যে ঘুরছে। হ্যাঁ, কি ভয়াবহ দৃশ্য। সেখানে কিন্তু অন্য কোনো দেহ বা ধরের কোথাও কিচ্ছুর অস্তিত্ব নেই, খালি মুন্ডুটা ঘুরছে। এবং কাকু ওই দৃশ্য দেখে সমানে মানে কি বলবো একটা বিভোর হয়ে গিয়েছে এবং নিজে চেষ্টা করছে যে ওই রকম সুরে গানটা গায়। এবার ওই রকম সুরে যদি কাকু ওই সময় গানটা গাওয়া শুরু করতো তাহলে যে কি চরম সর্বনাশ হতো, হয়তো কাকু মানে কি হয়ে যেত আমরা বলতেই পারবো না। ঘটনাটা শুনতেই পেলাম না আজকে। হ্যাঁ, ঘটনাটা শুনতেই পেতাম না। তো সেই সময় তখন ওই যে একটু আগে বলেছিলাম মনে আছে যে কাকুর দাদা সেই যে যিনি সাবধান করছিলেন, মানে অত্যন্ত অসহায় হয়ে নিরুপায় ভাবে তার কাছে হেল্প চাইছিলেন, তার কাছে আবার উনি হেল্প চাইলেন। এইবার অদ্ভুতভাবে তোমারও শুনলে মানে চমক লাগবে, সেই ইনভিজিবল কণ্ঠস্বর যার ছিল তিনি বলে উঠলেন যে আগে যা করেছিলিস তাই কর। মানে ষষ্ঠ ইন্দ্রিয়কে উনি ফোর্স করছেন, আগে যা করেছিলিস তাই কর। এবার ওইখানে কাকুর দাদা, কাকু তো বিভোর আলাদাই বসে চলে গিয়েছে, কাকুর দাদা বুঝতে পারছে না যে ওই সময় কি করা উচিত, আগে কি করেছিলাম, কি করার কথা বলছে, ঠিক আছে। হঠাৎ করে কাকুর দাদা ফিল করছেন যে ওনাকে পেছন দিক দিয়ে কেউ যেন একটা বিশাল জোরে ঠেললো, ঠিক আছে। আচ্ছা। এবং ওই ঠেলাতে কাকুর দাদা পড়ে গেলেন, পড়ে গিয়ে কিন্তু কাকুর দাদা টয়লেট করে ফেললেন। আচ্ছা। টয়লেটটা যেই মুহূর্তে উনি করলেন সেই মুহূর্তে কিন্তু আবার সমস্ত পরিবেশ চারিদিকে একদম নর্মাল, কোথাও কিচ্ছু নেই। এবং অদ্ভুতভাবে একটা জিনিস সেটা হচ্ছে যে ঝড় বৃষ্টি চলছিল, কখনো বেশি বাড়ছিল, কখনো কম ছিল, কখনো হচ্ছিল না, নানাভাবেই তো জিনিসটা লক্ষ্য করা গেছে। তখন কিন্তু ঝড় বৃষ্টির আর নামমাত্র নেই। একটু আগেও যে ঝলকানি হয়েছে, বাজ পড়েছে, ওই মুহূর্তে কিন্তু আর কিছু নেই, মানে পুরোটাই নর্মাল। একটা যেরকম হয় জলার ধার, অন্ধকার, বর্ষাকাল, ঝিঝি ডাকছে, ব্যাং ডাকছে, এইরকম একটা পরিবেশ, ঠিক আছে। বাথরুমটা করার ফলে এবার তুমি দেখো দুই ভাই কিন্তু দুরকম পরিস্থিতিতে বাথরুম করে ফেলেছে, ঠিক আছে। এবং সাবধান বাণী কিন্তু সমানে পেয়ে গিয়েছে। এবার কোনোভাবে বাথরুম করার ফলে এই জিনিসটা তো নর্মাল হলেই, জলা পুরো কোথাও কিচ্ছু নেই, পুরো একদম সব স্বাভাবিক। ভাইকে কোনো রকম ভাবে উনি টেনে হিচড়ে আলপথটা, মানে বেশি আলপথের আর বাকিও ছিল না, ঠিক আছে, অনেকটাই এগিয়ে গেছিল। এটা আমি ঘটনার মানে ক্রমপর্যায়ে দিয়ে বললাম বলে পরপর জিনিসটা সাজিয়ে বলেছি, কিন্তু পথ তো আর বিশাল কিছু ছিল না, আবার খুব ছোটও ছিল না, মোটামুটি যেটুকুনি ছিল অনেকটাই ওনারা কিন্তু ক্রস করে এসেছিলেন, ঠিক আছে। এবার যেটুকুনি আর বাকি ছিল সেটুকুনি ওনারা কোনোভাবে পেরিয়ে নিজেদের বাড়িতে গিয়ে পৌঁছালেন। যখন বাড়িতে পৌঁছেছেন তখন প্রায় রাত 3টে মতো হবে, ঠিক আছে। ঘুমিয়েছে, পরের দিন ঘুমিয়ে যখন উঠেছে সকালবেলা তখন দুই ভাইয়ের গায়ে ধুম জ্বর। দুই ভাইয়ের কাছে যেন মনে হচ্ছে যে রাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো তারা স্বপ্ন দেখছিল, হ্যালুসিনেশন। হ্যাঁ, বাস্তবে হয়তো ঘটেইনি, হয়তো ওটাকে ওরা স্বপ্ন হিসাবেই ধরে নিত, কিন্তু একটা জায়গায় গিয়ে বুঝতে পারলো ওটা স্বপ্ন নয়। কারণ বাড়ির পিসিমা বলে উঠলেন, মানে বিশাল জোর চিৎকার করে, যে তোরা এই বুড়ো বয়সে সিনেমা দেখতে গিয়ে জামা কাপড়ে এটা কি করেছিস, এটা কি করেছিস বলতে এবার বলি, বাথরুম করে ফেলেছিল তো, বাথরুমের উটকো গন্ধটা তো থাকবে পোশাকে। এবং ওই মহিলা তো ওটা ছেড়েই অবভিয়াসলি ওরা ফ্রেশ হয়ে শুতে গিয়েছে। এবার জামা কাপড় ছাড়া জামা কাপড় দিয়ে তো বাথরুমের গন্ধ বেরোবেই না, এবং সেটা তো বোঝাই যাচ্ছে যে বাথরুম করেছে।
এবার চিৎকার করে যখন ওটা বললেন, তখন এনাদের হুঁশ হলো যে না, তার মানে আমরা যা ফেস করেছি সেটা সত্যিই actually ফেস ঘটেছে। করেছি। আলপথের ঘটনাটা সত্যি, ওখানে সত্যিই কোনো এন্টিটি রয়েছে, এবং কোনো এন্টিটি না একাধিক এন্টিটি সেটা আমরা জানি না তখনও অবধি, ঠিক আছে? মানে কাকুরা দুই ভাই আর কি আলোচনা করছে, ব্যাপারটা কিন্তু পরিষ্কার নয়। কাকু এবার বারবার করে দাদাকে বলছে যে গান পাগলির ব্যাপারটা কে, কে গান পাগলি, কার কাটা মুন্ডু আমি দেখেছি, ওটা কোন মহিলা, মানে প্রশ্ন কি বলবো, প্রশ্ন বান পরপর, ঠিক আছে? তো এইবার তখন কাকুর দাদা জানান যে গান পাগলিকে আমি শুনেছি, কিন্তু গান পাগলিকে অনেকে দেখতে পায়, অনেকে দেখতে পায় না, তাই কেউ কেউ বলে সত্যি, কেউ কেউ বলে মিথ্যে। এবার এটা ঠিক, গান পাগলিকে কিন্তু কাকুর দাদা দেখতে পায়নি, অনলি কাকুই দেখতে পেয়েছে, ঠিক আছে? এবার কাকুর দাদা উত্তর যখন, এতগুলো প্রশ্ন যখন কাকুর দাদার কাছে চলে এসেছে, তখন কাকুর দাদা বলছে গান পাগলি খালি আমি এইটুকুনি জানি যে কোনো একজন মহিলা ওই জলায় খুন হয়ে গেছিলেন নৃশংসভাবে, তো তাকেই মনে হয় গান পাগলি বলা হয়। এবার কাকুর জেদ চেপে যায় যে এই যে আমরা জিনিসগুলো, এই যে হন্টিংসগুলো আমরা ফেস করেছি, এর তো একটা কিছু ব্যাকগ্রাউন্ড থাকবে, কেউ না কেউ তো জানে, এটা আমাকে জানতে হবে যে করেই হোক। তখন তারা ওই বজবজেরই একজন, মানে ওই এলাকারই একজন প্রবীণ ব্যক্তির কাছে যায়, যিনি হচ্ছেন তোমার পূজা পাঠ নিয়ে থাকতেন, ওইখানকার সমস্ত হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ডের গল্প টল্প সমস্ত কিছু জানতেন টানতেন। তো তার কাছে যখন দুই ভাই মিলে গিয়েছে, সে তাকে জাস্ট এইটা বলেছে যে এরকম বর্ষার রাত ছিল, আমাদের অযোধ্যারে বৃষ্টি পড়ছিল, তো আমরা বাঁশবাগানের পাশে যে জলার ধারের আলপথটা সেটা ধরে বাড়ি ফিরছিলাম, কিছু কিছু বলে থেমে গেছে দুই ভাই। তখন ইনি শুরু করেছেন, কি কি ফেস করেছিস, তোরা কি গোঙা বাবাকে দেখেছিস? এবার এরা তখন অবাক হয়ে গেছে, গোঙা বাবাটা কি? তখন বলছে যে বামনকে দেখেছিস, গান পাগলিকে দেখেছিস? তখন বলছে এগুলো কে, মানে আমরা হ্যাঁ গোঙানি শুনেছি, বামনকে দেখেছি, একটা মহিলার কাটা মুন্ডু ভাসতে দেখেছি, এগুলো সম্পর্কে আমাদেরকে বলো, মানে এরা কারা, কিভাবে ওই পথটা এরকম ভুতুড়ে হয়ে গিয়েছে। তখন প্রবীণ ব্যক্তিটা একটা জিনিস এরা লক্ষ্য করছে যে যে গান পাগলির প্রসঙ্গে আরো কয়েকটা কথা বলেছে, প্রবীণ ব্যক্তি কিন্তু বেশি কিছু উত্তর দিচ্ছে না, বুঝেছো? কিছুক্ষণ ফ্যালফ্যাল করে ওদের দিকে তাকিয়ে রয়েছে। তারপর বলছে যে আলের পথ ধরে কোনোদিন আর যাস না, জলার ধারে গান পাগলিকে নিশ্চিন্তে থাকতে দে, ও বড্ড গান ভালোবাসে, ঠিক আছে? দিয়ে এবার বলছে গান ভালোবাসে কেন, মানে কি ওর সম্পর্কে একটু বিস্তারিত বলো। তখন ওই ব্যক্তিটি জাস্ট আর একটা লাইনই বলেছিল গান পাগলি সম্পর্কে, যে ও খুন হয়ে গেছিল, গান খুব ভালোবাসতো, পাগলের মতো গান গেয়ে গেয়ে বেড়াতো, কিন্তু যা পরিবেশ ছিল তখনকার সময় ও খুন হয়ে যায়, ঠিক আছে, জলার ধারে। আচ্ছা আচ্ছা। এবার বলছে তাহলে বামন আর গোঙা বাবার কি গল্পটা কি আছে, বা কেসটা কি আছে? বলছে ওই বামন নাকি ওই গান, মানে গান পাগলি বলে যাকে আর কি করা হচ্ছে, মেনশন করা হচ্ছে, তাকে নাকি ওই বামনই নিজের কুৎসিত লালসার বশে আর কি, বা ভোগ করতে চাওয়ার জন্য, ওই জলাটা তো নির্জন ছিল, বাঁশবন ছিল, মেরে দিয়েছিল, বুঝেছো তো? মেরে কাটা, মানে কেটে দিয়েছিল মুন্ডুটা, ধর থেকে আলাদা করে দিয়েছিল, মানে রেপ করেছে, ইয়েস তাই হবে। তারপরে আবার মুন্ডুটা কেটে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মুন্ডু মেরে দিয়েছে। কেটে, বলছে এমনই নাকি নৃশংস আর ভয়ানক ছিল আর সাংঘাতিক ছিল, কাটা মুন্ডুটা পুঁটুলির মধ্যে ভরে নিয়েছিল, ঠিক আছে, বামনটা, দিয়ে পুঁটুলির মধ্যে ভরে নিয়ে নাকি প্রকাশ্যে এসেছিল। ওকে, আচ্ছা। তো এইবার এই দুটো জিনিস পরিষ্কার হয়েছে যে গান পাগলিকে খুন করা হয়েছে, কে খুন করেছে। এবার একটা জিনিস ভেবে দেখো, ঘটনাতে আমি বলেছিলাম যে কেউ একজন সাবধান বার্তা দিচ্ছিল, একটা গোঙানির শব্দ আসছিল বাঁশবন থেকে। এবার এই প্রবীণ ব্যক্তিটাও কিন্তু বলেছে গোঙা বাবাকে দেখেছিস বা গোঙা বাবার পাল্লায় পড়েছিস কিনা। তো গোঙা বাবাটা কি? গোঙা বাবা হচ্ছে এমনই একজন বাবা বা ওঝা, সে নাকি এই দুটো যে তোমার বামন যে মেরেছিল, যে বামনটার কি হয়েছিল, ওকেও কি মেরে বামন, দিয়েছে? হ্যাঁ সম্ভবত ওকেও মেরে দিয়েছিল, কারণ ওকেও তো ওইভাবে দেখা যায়। আচ্ছা ওই আচ্ছা আচ্ছা। বামন এবং গান, আমার যেটুকুনি মনে হয় গান পাগলি হয়তো বামনকে মেরে দিয়েছিল, ঠিক আছে? এবার ওটার পরিষ্কারভাবে কিন্তু আমি জানি না যে বামনের কি হয়েছিল, বাট বামন জীবিত ছিল না, এইটুকুনি মানে এইটুকুনি শুনেছি আর কি।
তো ওই বামন আর গান পাগলির ব্যাপারটা পরিষ্কার হয়েছিল। আর গোঙা বাবার যে হিস্ট্রিটা জানা গেছিল, সেই গোঙা বাবা নাকি কথা ভালো করে বলতে পারতো না, ঠিক আছে, ইশারাতে বোঝাতো, কিন্তু সে চেষ্টা করেছিল এই দুই আত্মাকে সিদ্ধ করবে, মানে নিজের বসে আনবে। নিজের বশে আনবে, রাইট। তো সেই বশে আনার জন্য কারুর কোনো রকম বারণ না শুনে বাঁশবনে গিয়েছিল। গোঙা বাবাকেও কিন্তু ওই বাঁশবনে মৃত অবস্থায় পাওয়া যায়। মানে যে গার্গেলের মতো সাউন্ডটা করছিল। হ্যাঁ, খুব সম্ভবত হয়তো এই গোঙা বাবাই ওদেরকে সাবধান করছিল বারবার করে যে ওদিকে যাস না, বিপদ আছে, এদিকে যাস না, বিপদ আছে। এবং প্রবীণ ব্যক্তিটা কিন্তু স্বীকার করেছিল যে ওখানে সত্যি 3টে এন্টিটি আছে। এই এন্টিটি কথাটার মাধ্যমেই বুঝতে পেরেছি তার মানে বামনও জীবিত ছিল না। এবার বামনের কিভাবে মৃত্যু হয় সেটা আমার জানা নেই। এরপর ঘটনার শেষে কিন্তু আমরা ঘটনার একদম শেষ দিকে চলে এসেছি। একটা বিশাল বড় চমক ছিল। এতটা অবধি তো আমি পুরো বাঁশবনের ব্যাপার স্যাপার বললাম, দুই ভাই কিভাবে আবিষ্কার করলো, এই ব্যাকগ্রাউন্ডের গল্পটা সমস্ত কিছু বললাম। এবার যে চমকটা ছিল, যেই চমকটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না, সেটা হচ্ছে কাকু বলছেন এই 3-4 বছর আগে, বুঝতে পেরেছো? এখন তো আর বজবজের ওই এরিয়া ওরকম নেই, এখন তো পুরো ডেভেলপ করে চেঞ্জ গেছে। হয়ে গিয়েছে। এখন আর জলাও নেই, বাঁশবনও নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। এই 3-4 বছর আগে কাকুর দাদা গিয়েছিল ওই প্রবীণ ব্যক্তির বাড়িতে। তিনি এখন আর খুব স্বাভাবিকভাবে বেঁচে নেই, ঠিক আছে, মারা গিয়েছেন। তো তার নাতি পুতিরা সবাই আছে টাছে। তো কাকুর দাদা গল্পে গল্পে এই সমস্ত পুরনো কি হয়, সবাই একত্রে হলে যেরকম হয় জায়গাটা নিয়ে আলোচনা হয়, আগে কিরাম ছিল, এই সেই হেন তেন এইসব ব্যাপার স্যাপার নিয়ে জায়গাটা নিয়ে আলোচনা করতে করতে কথায় কথায় বাঁশবন, জলা আর ওই আলপথের প্রসঙ্গটা উঠেছে, ঠিক আছে। এইবার ওই আলপথ, বাঁশবন, জলার প্রসঙ্গ উঠতেই ওই সময় কথাতে কথাতে উঠে এসছে যে জলাতে যে নৃশংসভাবে মহিলাটি খুন হয়েছিল তার কথা, ঠিক আছে। ওই প্রবীণ ব্যক্তির বাড়ি থেকে জানানো হয়েছে যে যে মহিলাটি খুন হয়েছিল ওই জলাতে, সেই মহিলা বা সেই মেয়েটি বিবাহিত হয়ে মানে বিয়ের পরে বাপের বাড়ি ঘুরতে এসেছিল, এবং সেই সময় কিন্তু তার সাথে এই পৈশাচিক ব্যাপারটা ঘটে, এবং ওই মহিলা বা মেয়েটি প্রবীণ ব্যক্তির মেয়ে ছিল। আচ্ছা, মানে এই যে মহিলাটার কাটটা মাথা পাওয়া গেছে, ওকে কি গান পাগলি বলতো? ইয়েস, গান গেয়ে গিয়ে ঘুরে বেড়াতো। সেই জন্য তোমাকে একটা ছোট্ট অংশ মনে করিয়ে দিই ঘটনার। আমি বলেছিলাম যে দুই ভাই যখন বারবার করে প্রবীণ ব্যক্তিকে জিজ্ঞাসা করছিল গান পাগলির ব্যাপারে, উনি কিন্তু ফ্যাল করে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলেন এবং প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছিলেন, ঠিক আছে। নিজের মেয়ে তো, তাই কিন্তু বলেছিল যে গান পাগলিকে ওর মতো থাকতে দে, ও জলার ধারে থাকে, গান গেয়ে গিয়ে বেড়ায়। খালি একটাই মাত্র কথা বলেছিলেন, সেটা হচ্ছে ও খুন হয়ে গিয়েছিল। নিজের মেয়ে কিভাবে এসছিল না এসছিল আর কিন্তু বিস্তারিত কিছু বলেইনি, ঠিক আছে। পরবর্তীকালে এদের নাতিপুতির মুখ থেকে কাকুর দাদা এই ঘটনাটা পুরো কিন্তু শোনেন এবং এই চমকটা পান। অ্যালবাম থেকে ছবি দেখানো হয় ওই মহিলার যখন উনি জীবিত ছিলেন। অ্যালবাম খুলে যখন কাকুর দাদা দেখছে, সেই ছবিতেও কিন্তু কপালে একটা বড় টিপ ছিল। কাকুর দাদা কিন্তু ভয়ে আর ছবি তুলতে পারেননি। ভেবেছিলেন কাকুর দাদা কাকুকে পাঠাবেন, কিন্তু ছবি উনি ভয়ে তুলতে পারেননি। খালি একটাই কথা বলেছিলেন যে এই ঘটনাটা আমি যেটা শুনলাম, গান পাগলি হচ্ছে এই মহিলাই, যার কাছে আমরা সেদিন ছুটে গিয়েছিলাম তারই মেয়ে ছিল, এবং তুই ওই জন্যই কাটা মুন্ডুর কপালে একটা বড় টিপ দেখেছিলিস। সে অদ্ভুত সুরে গান গাইতো, মানে গানের সুর আর কি মুখ দিয়ে বেরোচ্ছিল। তো ভয়ে আর ছবিটা তুলতে পারেনি। প্যাথেটিক ঘটনা, প্যাথেটিক। তুমি যেমন এই ঘটনাটা শেয়ার করলে অনন্যা, তুমি আমাকে জানিয়েছিলে যে ঢাকুরিয়াতে তোমার নিজের সাথেও কিছু ঘটনা ঘটেছিল ছোটবেলাতে, ইভেন তুমি যখন বড় হয়েছো, অ্যাডাল্ট হয়েছো, তারপরে সেগুলো কি? প্রথমেই বড় ঘটনাটার পরে এই ছোট একটা ঘটনা শেয়ার করছি। একদম ছোটবেলায় আমার, তখন আমার কত হবে, 6-7 বছর বয়স, ঢাকুরিয়ার কোনো একটা জায়গায়
আমি এক আত্মীয়ের বাড়িতে যেতাম, ঠিক আছে, প্রায় ছুটি কাটাতে যেতাম। হুম তো সেখানে যেতে আমার খুব ভালো লাগতো এবং মূল আকর্ষণ ছিল যে যাদের বাড়িতে যেতাম সেখানে দুটো দিদি থাকতো, তো ওদের সাথে আমি খেলতাম, গল্প করতাম, তো খুব ভালো করে ছুটিটা কাটতো আর কি। তো একবার এরকমই একটা গরমের ছুটিতে আমি তাদের বাড়িতে গিয়েছি, ঠিক আছে। হুম হুম এবার সারাদিন খেলাধুলোর পরে তারা টিভিতে হচ্ছে তোমার কেবল চ্যানেলে তোমার রাজ তখন একটা সিনেমা বেরিয়েছিল, সবে সবে কি বেরিয়ে গেছিল আমার ঠিক মনে নেই, তো ওইটা মনে করে দেখো, ছোটবেলায় বেশ ভূতের ছিল। সিনেমা বলতে হ্যাঁ ওটাই আমরা বেশ কিন্তু মানে ভয় পেতাম, ঠিক আছে। তো একদিন এরকমই সন্ধেবেলাতে ওই টিভিতে ওই সিনেমাটা চলছে, রাজ সিনেমাটা চলছে, তো আমি এরকম কথায় কথায় হঠাৎ করে দুই দিদির মধ্যে এক দিদিকে জিজ্ঞাসা করি যে আচ্ছা ভূত বলে কি সত্যিই কিছু আছে? তো এই প্রশ্নটা আমি যাকে জিজ্ঞাসা করি সে কিছু উত্তর দেয়নি, কিন্তু আমি এখন বুঝতে পারি তার চোখে না কিছুটা না ভয় দেখেছিলাম, ঠিক আছে। সে আচ্ছা। ভয় ভয়ে তার মায়ের দিকে তাকিয়েছিল। আরেক দিদি, সে মানে বড়দি বলি আমি, সেই বড়দি আমার প্রশ্নের উত্তরে দিয়েছিল যে হ্যাঁ এখানে কিন্তু ভূত আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো তখন আমি এবার এখানে কিন্তু ভূত আছে বলেছে ও, দিয়ে বড় বড় চোখ করে আমার দিকে চেয়েছিল। আর ছর্দির মুখে বা চোখে যে ভয়টা দেখেছিলাম সেটা তখনও ছিল। তো জেঠিমা তখন আমাকে আমার দিকে তাকিয়ে বললো এই না না, ভূত বলে কিচ্ছু হয় না, তুই ভয় পাস না তো। দিয়ে তখন বড়দিকে বকলো, এই তুই কেন রে ওকে মিছিমিছি ভয় দেখাচ্ছিস। তো তখন এই ব্যাপারটা নিয়ে ওকে ফাইন হয়ে গেছে, আর কিছু ব্যাপার নেই। তা সেই দিন রাত্রিবেলা আমি শুয়েছি, ঠিক আছে, ওদের দুই দিদির মাঝখানে আমি শুয়েছি। ওকে। এবার হঠাৎ করে আমার সেই সময় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। তো আমি না ছোটবেলায় বেশ এমনিতে সাহসী ছিলাম, তো বড়বেলায় বরং অতটা সাহস আমার আর নেই। এবার ছোটবেলায় যেহেতু বাথরুম পেয়েছে, ওয়াশরুমে যাব, তো আমি দুই দিদির কাউকে কিন্তু ডাকিনি, ঠিক আছে। ওকে ওকে। বাড়িটা তোমার ছিল হচ্ছে দোতলা, আমরা দোতলাতে শুয়েছিলাম, আর জেঠিমা জেঠুকে নিয়ে একতলায় শুয়েছিলেন, আর দোতলায় আমি আর দুই দিদি। যাই হোক, এবার ওয়াশরুমে যাওয়ার যে প্যাসেজটা সেটা অনেকটা সরু প্যাসেজ ছিল। আমার মনে আছে যে মানে এতটাই সরু, অনেক আসবাবপত্রে ঠাসা ছিল ওই প্যাসেজটা, যে সাবধানে দেখে শুনে চলতে হতো। আর বাড়িটা দোতলাটা তখন নতুন হয়েছিল, তাই খুব একটা যে চারিদিকে সেট করা ছিল সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো সাবধানে দেখে শুনে চলতে চলতে বাথরুমের পাশে একটা আমার মনে আছে বড় জানলা ছিল, ঠিক আছে। সেই জানলাটায় আমি প্রায়শই দাঁড়িয়ে থাকতাম ওদের বাড়িতে গেলে। তো সেই দিন রাত্রিবেলাতে আমি ওই জানলা, মানে আমি জানি না অদ্ভুত ভাবে বাথরুম দোতলাতেই রয়েছে। হ্যাঁ দোতলাতেই বাথরুম ছিল, আমি জানি না জানলাটা কেন আমাকে ভীষণ ভাবে টানতো, ঠিক আছে। তো ওটার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, পরে বলছি। যাই হোক, তো ওই জানলাটায় দাঁড়িয়ে আমার মনে আছে আমি হাঁ করে, জানলাটার সামনেই একটা বিশাল বড় বাড়ি ছিল, 3 তলা ইটের বাড়ি, ঠিক আছে। আচ্ছা। ইটের বাড়ি, এবং ওই ইটের বাড়িটা না অনেক পুরনো ছিল, মানে বহু বছরকার, ওটা কোনোভাবে কাজ হতো না, কিছু না, শ্যাওলা ধরা ছিল, অনেক জায়গা ভেঙে চুরে গিয়েছিল, পলেস্তারা খসে পড়ে গিয়েছিল। তো ওই বাড়িটা আমাকে ভীষণভাবে টানতো। আমি না মনে আছে ওই বাড়ির দিকে অনেকক্ষণ জানলার শিকলটা ধরে দাঁড়িয়েছিলাম আর কি, চেয়েছিলাম বাড়িটার দিকে। এবার ভাবো আমি তখন অত ছোট, আমার এত জোরে বাথরুম পেলো, আমি উঠলাম বাথরুমে যাব বলে, কিন্তু যখনই আমি ওই জানলাটার সামনে দাঁড়িয়ে ওই বাড়িটার দিকে তাকালাম, আমার সেই বাথরুমে যাওয়ার প্রয়োজনীয়তাটা ওটা যেন কোথায় নিমেষের মধ্যে উবে গেল। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এক দৃষ্টে বাড়িটার দিকে চেয়েছিলাম। হঠাৎ করে বোধহয় ছর্দি খেয়াল করেছে আমি বিছানায় নেই, ও এসে ওই যেহেতু বললাম ওয়াশরুমের পাশেই জানলাটা, ও আমাকে পেছন থেকে এরম করে ধরেছে, মানে দু কাঁধে হাত, মানে আমার দুই কাঁধে ও হাতটা দিয়েছে, দিয়ে বলছে এই এখানে কি করছিস, রাত্রিবেলা এই জানলার সামনে কখনো আসবি না, চল চল তাড়াতাড়ি বাথরুম করে নে, শুতে চল। আমি শুয়েছি, বুঝেছো। আচ্ছা। এবারে কিছুক্ষণ বাদে আমি স্পষ্ট ফিল করছি যে আমি যেদিকে পাটা রেখে শুয়েছি সেই দিকে যেন কেউ আমার পায়ের কাছে বসে আমার পায়ের যে পাতাটা সেই পাতায় না হাত বোলাচ্ছে, ঠিক আছে।
এবার আমি ধর্মর করে উঠেছি, প্রথমবার ধর্মর করে উঠে সামনে কিন্তু কাউকে দেখতে পাইনি। এবার আমি ভেবেছি হয়তো বড়দি, যেহেতু বলছিল তখন ভূত আছে, তো আমি ভেবেছি বড়দি হয়তো কিছু করেছে, কিন্তু আমি ওদের দুজনকে দেখছি কিন্তু ঘুমাচ্ছে ওরা। তো আমার বাচ্চা, তো আমার মন ওটাই ভেবেছে যে বড়দি হয়তো ভয় দেখানোর জন্য কিছু করেছে। আমি শুয়ে পড়েছি, বুঝলে। দিয়ে আবার এরকম কিছুক্ষণ গেছে, এইবার আমি আবার ফিল করছি আমার দুই পাটা যেন, মানে আমার দুই পায়ে কেউ যেন আস্তে আস্তে করে টিপছে, পাটা টিপে দিচ্ছে আস্তে আস্তে করে। তুমি দাঁড়িয়ে থাকা অবস্থাতে? না, আমি শুয়ে পড়েছি। শুয়ে পড়েছো, রাইট। হ্যাঁ। দিয়ে আমি এইবারে ধর্মর করে আবার উঠেছি, কেউ কিচ্ছু, মানে কেউ কোথাও নেই, কি আমার পা টিপবে। দুই দিদি কিন্তু ঘুমাচ্ছে। এইবার আমি ছোটদিকে ডেকেছি, ছোটদিকে ডেকে বলছি যে দিদি, এরকম আমার মনে হচ্ছে পাটা কেউ যেন টিপছিল, আর একটু আগে ফিল হলো পায়ের পাতায় কেউ হাত বোলাচ্ছিল। এবার ছোটদি বরাবরই একটু ভীতু প্রকৃতির, তখনও ও যখন ভূতের প্রসঙ্গটা আমি তুলেছিলাম তখনও ও কিন্তু বেশ চোখ মুখে মানে আতঙ্কিত করেই ও বসেছিল, চোখ মুখটা। ও এবার আমাকে বলছে যে এই দিদি, ও আমাকে বলছে এই দাঁড়া দিদিকে ডাকি, তা মা বাবাকেও নিচ থেকে ডেকে আনি। তো আমি বলছি কেন, কি হয়েছে, এরকম করে আমি জিজ্ঞাসা করছি। বলছে যে না, আমারও কিরম গাটা ছমছম করছে, তুই বলছিস তোর পায়ে কে হাত দিয়েছে, আমার যেন কিরম একটা অদ্ভুত অদ্ভুত লাগছে। এবার বড়দি এইসব কথাবার্তার মধ্যে বড়দির ঘুমটা ভেঙে গিয়েছে। বড়দি বলছে কি হয়েছে, তখন ছোটদি বলছে জানিস ওর পায়ের পাতায় কেউ হাত দিচ্ছিল, পাটা টিপছিল, আমার খুব ভয় লাগছে, আমি কি লাইট জ্বালাবো? এইবার লাইটটা জ্বালিয়েছে, ঠিক আছে। এবার বলি, লাইটটা জ্বালানো মাত্রই আমরা তিনজনে দেখছি যে যে দোতলার ঘরে, মানে আমার বলতে গিয়ে এখনো গায়ে কাঁটা দিচ্ছে, যে দোতলার ঘরের খাটে আমরা শুয়েছিলাম সেই ঘরের মেন দরজাটা কিন্তু খোলার প্রয়োজন ছিল না, কারণ ঘরের ওই পাশ থেকে প্যাসেজ দিয়ে বাথরুম ছিল, ঠিক আছে। কোনোভাবেই দরজা, মানে ওই মেন দরজা খোলার কোনো প্রশ্নই নেই। ওই মেন দরজাটা হাট করে পুরো খোলা, আচ্ছা আচ্ছা, ভেতর থেকে, অথচ সেই দরজাটার কিন্তু ছিটকিনি দেয়া ছিল, ঠিক আছে। এবার বড়দি সাহসী প্রকৃতির, বড়দি বলছে দরজাটা ছিটকিনি দিয়েই তো শুয়েছিলাম, দরজাটা কি করে খুললো? তো তখন ছোটদি বলছে ওইটাই তো বলছি, আমার গাটা ছমছম করছে, আমার ভালো লাগছে না দিদি, লাইটটা জ্বালাই, নিচে বাবা মাকে ডাকি। তো বড়দি বলছে না ঠিক আছে ছেড়ে দে, ডাকতে ডাকতে হবে না, আমরা ম্যানেজ করে নেব, লাইটটা জ্বালা তুই। এইবার লাইটটা জ্বালিয়ে তিনজনে মিলে শুয়েছি, বুঝতে পেরেছো। বেশ কিছুক্ষণ কেটে গেছে, হঠাৎ করে ওই বাথরুমের পাশে যে জানলাটা ছিল, যে জানলাটার শিকটা ধরে আমি দাঁড়িয়েছিলাম, আমার দাঁড়াতে ভালো লাগতো, সেই জানলাটায় না কিরকম, মানে কাঠের জানলাটা ছিল, ঠিক আছে। এবার কাঠের পাল্লাটায় না কিরকম একটা ঘষ ঘষ শব্দ হচ্ছে, যেন মনে হচ্ছে কেউ নখ দিয়ে ঘষলে যেরকম হয় বা আঁচড়ালে সেই রকম শব্দ পাচ্ছি আমরা, ঠিক আছে, বা কয়েন দিয়ে ঘষলে যেরকম একটা ঘষ ঘষানি আওয়াজ। এবার তিনজনেই উঠে বসেছি, তিনজনে উঠে বসে তিনজনে ওর মুখ চাইছি, চাওয়াচাই করছি যে কেসটা কি হচ্ছে, ওই জানলাতে কিভাবে এরম শব্দ। তো এইবার কে দেখতে যাবে? এবার বড়দি, আমি, ছোটদি তিনজনে মিলেই দেখতে গিয়েছি। যে জানলাটা খোলা ছিল সেই জানলাটার কাছে গিয়ে দেখছি জানলাটা কিন্তু পুরোপুরি বন্ধ, ঠিক আছে। তারপরে ওইখানকার লাইট যখন জ্বালিয়েছি দেখছি জানলাতে কোনো রকম আঁচড় টাচড় কিচ্ছু দাগ নেই, তাহলে অদ্ভুতভাবে জানলাটায় ওরকম একটা ঘষার শব্দ কিভাবে আসছিল। তো ওই ব্যাখ্যাটা কিন্তু আমাদের তখনও কারোর মাথায় আসেনি। পরের দিন সকালবেলা আমরা জেঠিমাকে বলি, জেঠু শোনে, সবাই শোনে, কিন্তু কেউ কিছু আমল দেয় না। যাই হোক, সেইভাবে ওই দিনটা কাটে, কোনো রকম প্রবলেম হয় না। আমি ওখানে 3-4 দিন মতো ছিলাম। প্রথম দিনের ঘটনা বললাম, দ্বিতীয় দিন সত্যিই কিছু হয়নি। তৃতীয় দিন এবারে বলি, আমার দুই দিদিকে নিয়ে জেঠিমার একটু বেরাবার কথা, কারণ ওদের মনে হয় সম্ভবত স্কুলের কিছু দরকার ছিল বা এরম একটা কিছু ছিল যেটা জরুরি, মানে যেতেই হবে, কিছু করার নেই। এবার আমি বাড়িতে একা, জেঠিমারা বেরিয়েছে সম্ভবত ওই 3টে নাগাদ বেরিয়েছে, আমাকে বলেছে 1-2 ঘন্টা তুই থাকবি। আর ও হ্যাঁ, আর একটা কথা বলি, নিচে একটা পাশে মানে একটা দিকে কিন্তু ভাড়াটিয়া ছিল, ঠিক আছে। সেই ভাড়াটিয়ারা খুব ভালো ছিল, তো বলেছে কোনো অসুবিধা হলেই
মানে ওদেরকে ডাকবি, ওরা চলে আসবে বা তুই চলে যাবি, আর আমরা 1-2 ঘন্টার মধ্যেই চলে আসবো, ঠিক আছে? ওকে। বা আমার মনে হয় 2 দিদিকে হয়তো পড়তেই দিতে গিয়েছিল জেঠিমাটা, যাই হোক। এবারে ওরা বেরিয়ে গেছে 3 জন, আমি কিন্তু দোতলায় একা। এবারে আমাকে খাইয়ে দাইয়ে স্নান টান সব মানে করিয়ে টরিয়েই গেছে, অসুবিধা কিছু নেই। টিভি চালিয়ে দিয়েছে, ঠিক আছে? টিভি আমি দেখছি। টিভি দেখতে দেখতে হঠাৎ করে আমি আবার শুনতে পাচ্ছি যে ওই বাথরুমের পাশের যে জানলাটা সেইখানে আবার একটা ঘসঘসে শব্দ। হুম হুম হুম। এইবার আমি ভাবছি যে কি করব, যাব কি যাব না, যাব কি যাব না, এইরকম, নাকি নিচে ওই ভাড়াটিয়াদের কাছে চলে যাব, এইরকম ভাবছি। কিন্তু ঠিক আছে, মনে সাহসও আনছি। তারপর কি মনে হয়েছে, আমি গিয়েছি ওই জানলাটার কাছে। জানলাটার কাছে গিয়ে আমি দেখছি যে জানলার কাছে গিয়ে দেখছি ওই ঘসঘসে শব্দ শুনে গেলাম ঠিকই, কিন্তু কিছু নেই, ঠিক আছে? পুরো খাঁ খাঁ করছে দুপুরবেলা। জানলাটা ধরে আমি আবার দাঁড়িয়েছি, কি জানি মনে হয়েছে বাড়িটার দিকে তাকিয়ে রয়েছে, ওই পুরনো যে ইটের বাড়িটা 3 তলা মতো। ওই বাড়িটার দিকে তাকাতে তাকাতে আমার এখনো চেহারাটা মনে আছে ওনার। একটা মেয়েকে দেখেছি, বুঝেছো? জানলার সামনে এসেছে সেই মেয়েটা। মানে এখন আমার বলতে গিয়ে বেশ ভালো মতো ভয় করছে, কারণ আমাদের ঘরটা পুরো অন্ধকার রয়েছে, অন্ধকার অবস্থায় আমরা রেকর্ডিংটা করছি। যাই হোক, দেখছি জানলার সামনে একটা তোমার ফ্যাকাশে হয়ে গিয়েছে পিঙ্ক কালারের ম্যাক্সি পরা একটা মেয়ে, ঠিক আছে? হাতটা না একটু তোমার অসুবিধাজনক, মানে অসুবিধাজনক বলতে কি, মানে পোলিও জাতীয় হলে হয় না যে হাতটা একটু বাঁকা থাকে, সোজাসুজি থাকে না, ওই রকম একটু বাঁকা টাইপের হাতটা, দুপাশে সেই তোমার মানে কি বলে ওটাকে, ঝুঁটি টাইপের বাঁধা, ঠিক আছে? এই তোমার কত বয়স হবে, 16-17 বছর বয়স। অত্যাধিক ফর্সা মেয়েটা। আর আমার মনে আছে মানে লম্বা টিকালো নাক, ঠিক আছে? একদিকের তোমার ঝুঁটিতে সবুজ গাডার বাঁধা, আর একদিকের সম্ভবত লাল গাডার বাঁধা ছিল, আর পিঙ্ক রঙের ম্যাক্সিটা ফ্যাকাশে টাইপের হয়ে গিয়েছে। ও না একটা হাত দিয়ে মানে ওদের ওই ইটের বাড়ির জানলায় আমি দেখছি তো, একটা ওই জানলার শিকলে, ওদেরও শিকলে হাত দিয়ে সেই মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে হাসছে, সমানে হেসে চলেছে। আমিও তাকিয়ে হাসছি। আমি জিজ্ঞাসা করছি তোমার নাম কি, সে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। আমি জিজ্ঞাসা করছি তুমি কোন স্কুলে পড়ো, কারণ আমি তো তখন ছোট, আমার তো মনে কৌতূহল হবেই। আর মানে গোটা বাড়িতে কেউ নেই, মানে আমার আত্মীয়রা তো কেউ নেই, ওই নিচে আছে ভাড়াটিয়ারা। যাই হোক, তো আমি কি করব, আমি যখন দেখছি যে একটু বড় দিদি জাতীয় গোছের কেউ দাঁড়িয়ে আছে, আমি তার সাথে কথা বলার চেষ্টা করছি, সে কিন্তু কোনো উত্তর দেয়নি, ঠিক আছে? আমিও আর কিছু বলিনি। একটু বাদে কি মনে হয়েছে আমি ফিরে চলে এসেছি। আচ্ছা। তো সেই দিন গেছে, দিদিরা এসছে, জেঠিমারা এসছে, কাউকে আমি কিচ্ছু বলিও নি। তারপর সব ঠিকঠাকই ছিল, নর্মালি ছিল। এবার আমার চলে আসার দিন, সেদিনকে মানে আমি ওই 3-4 দিন মতো তো ছিলাম, তো চলে আসার দিনকে এরকম জেঠিমা বলছে যে আবার আসবে কিন্তু। আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। তো তারপর আমি নিজের বাড়িতে ফিরে এসেছি, ঠিকই আছে। এবার কি জানি কি আমার মনে হয়েছে যে বোধহয় আবার 7-10 দিন পরেও ছোটদি ভাই যেহেতু অঙ্কে খুব ভালো ছিল, তাই আমি ছোটদি ভাইয়ের কাছে অঙ্ক টঙ্কগুলো করতে যেতাম মাঝে মধ্যেই, মা ছুটিতে পাঠিয়ে দিত। যাই হোক, তো ওরকমই আবার 7-10 দিন বাদে আবার ওদের বাড়ি গেছি, ঠিক আছে? ওদের বাড়িতে গিয়ে সেই দিনকে ভালো মতো খেলেছি টেলেছি সব। রাত্রিবেলা আবার 2 দিদির মাঝে আমি শুয়েছি দোতলাতে, আমরা জেঠু জেঠিমা কেউ আমাদের সাথে নেই, ওরা একতলাতে। সেই দিন রাতে হঠাৎ করে আমি মানে ফিল করছি যে আমার কানের কাছে কেউ না ফিস 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 করে কিছু বলছে। কি বলছে পুরোটা বুঝতে পারছি না, খালি একটা দুটো ওয়ার্ড বুঝতে পারছি, সেটা হচ্ছে আয় 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 আয়, এরকম করছে, এরকম ভাবে বলছে। হ্যাঁ, আয় 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 আয়। এবার আয় আয় বলতে কোথায় ডাকছে আমাকে আমি বুঝতে পারিনি। এবার আমি উঠে গিয়ে
এবার আমি যখন উঠেছি, খাট থেকে নেমেছি, আমার কিন্তু কানের পাশে সমানে ওই ফিসফিসানি শব্দটা হয়ে চলেছে, আয় 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 আয়। এবার আয় আয়টা কোথায় আমাকে নিয়ে যাচ্ছে, মানে ওই ফিসফিসানি কণ্ঠস্বরটা ফলো করে আমি কিন্তু ওই জানলার কাছে গেছি। জানলার কাছে গিয়ে দাঁড়ানো মাত্রই আমি ওই ইটের বাড়ির, মানে 3 তলা ইটের বাড়িটার যে জানলায় আগের দিন একটা মেয়েকে দেখেছিলাম, সেই মেয়েটাকে সেম অবস্থায় আমি দেখছি। এবার বলি, ওই যে প্যাসেজে যেহেতু পাশে ওয়াশরুমটা ছিল জানলার পাশে, আমি লাইট জ্বালিয়েছি, কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছি পুরো লাইট জ্বালানো অবস্থা আমি দেখতে পাচ্ছি 3 তলার ঘরে, যে মেয়েটাকে আমি দুপুরবেলায় আগের দিন দেখেছিলাম, সেই মেয়েটাই ওই রাত্রিবেলাতে দাঁড়িয়ে রয়েছে 3 তলার একটা, এই মানে 3 তলার ওই আগের দিনের সেম জায়গাটাতেই, ওদের ওই 3 তলা বাড়ির জানলাটার সামনেই দাঁড়িয়ে রয়েছে সেম ম্যাক্সি, ওই পিঙ্ক কালারের ওরকম ফ্যাকাশে হয়ে যাওয়া খসটা ধরনের একটা ম্যাক্সি, আর দুদিকে হচ্ছে তোমার ওই ঝুটি টাইপের বাঁধা, ঠিক আছে। আর ওদের ঘরে কিন্তু টিমটিমে একটা বাল্ব জ্বলছে। আগের দিন দুপুরবেলায় কিছু লাইট জ্বলছিল না, সেই দিন কিন্তু জ্বলছে, আমারও এখানে কিন্তু লাইট জ্বালানো। এবার আমি হেসেছি। এবার আমি হাসা মাত্রই আমি খেয়াল করছি যে আমি তো ওই দিকে ফিরে হাসছি, আমার পেছন দিকে কেউ একজন এসে দাঁড়িয়েছে, সে এসে আমাকে যেন দেখছে, আমি ফিল করছি এটা। আমি পেছন ফিরেছি এক ঝটকাতে, কাউকে কিন্তু দেখতে পাইনি। আমি ভয়ে চিৎকার করে উঠেছি। সেই চিৎকার শুনে দিদি, ছোটদি ভাই, মানে ছোটদি বড়দি দুজনেই ছুটে এসছে, কি হয়েছে কি হয়েছে। আমি বলছি আমার পেছনে যেন মনে হয় কেউ ছিল, আমাকে দেখছিল। বলছে তুই আবার ভুল দেখছিস, কিচ্ছু কেউ নেই, কোথাও নেই, তুই চল আমাদের সাথে শুতে চল। তারপর বোধহয় ওয়াশরুমে গেছিলাম। আচ্ছা, এইবারে আমি ওদের খাটে এসে মানে খাটে যখন বসেছি, খাটে বসে বলছি যে এইখানে না ওই দিদিটাকে আমি দেখছিলাম জানলায় দাঁড়িয়ে। ওরা কিন্তু কোনো উত্তর দেয়নি, খালি ছোটদি বলেছে যে এই তুই আর ওই জানলার সামনে যাবি না, তো আমি বারণ করে দিলাম, আর একা একা রাত্রিবেলা ওয়াশরুমে যাওয়ার দরকার হলে আমাদেরকে ডেকে নিবি। তো তারপর থেকে আমি কোনোদিন আর একা একা ওদের ওই ওয়াশরুমে মানে রাত্রিবেলা যাইও নি, ওদেরকে ডেকেছি। যাই হোক, এই ঘটনাটা তখন ঘটেছিল। এরপরে আসি 2024 সালের ভূত চতুর্দশী, ঠিক আছে, মানে এই 2 বছর আগে। হ্যাঁ 2 বছর আগে 2024 সালের ভূত চতুর্দশী। তো ভূত চতুর্দশীর দিন ছোটদির সাথে কথা হচ্ছে, ছোটদি এখন বাইরে থাকে, দেশের বাইরে। আচ্ছা। তো ছোটদির সাথে কথা হতে হতে ভূত প্রেত নিয়েই কথা হচ্ছে। তো ছোটদি তোমার পডকাস্টগুলো ফলো করে, ঠিক আছে। ওকে ওকে ওকে। তো ছোটদির সাথে সেই সব কথাবার্তা হতে হতেই আমি ছোটদিকে বলেছি যে যদি কিছু তুমি ওখানকার এরকম ভৌতিক কোনো ঘটনা শোনো, আমাকে কিন্তু শেয়ার করো। তো ও বলেছে হ্যাঁ অবশ্যই করব। এইবার এই কথা হতে হতে আমি তখন ওকে প্রশ্ন করেছি যে ছোটদি, তোমাকে তখনও বলেছিলাম কিন্তু এই প্রশ্নটা করা হয়নি, বড়দিও জানে এই ঘটনাটা, যে ইটের বাড়িতে তোমাদের যে মেয়েটা আছে, সেই মেয়েটার মনে হয় পোলিও কিছু ছিল, সে কেমন আছে গো? আচ্ছা। তো তখন ছোটদি একটু হকচকিয়ে যায়। ছোটদির সাথে আমার টেক্সটে কথা হচ্ছিল, তখনও ভয়েস কল করে, ঠিক আছে। বলছে কোন মেয়েটা, কার পোলিও ছিল? তখন আমি বললাম যে আরে ছোটবেলায় তোমাদের বাড়ি যেতাম, বাথরুমের জানলার পাশে, মানে জানলাটা দিয়ে তাকালেই যে সোজাসুজি 3 তলা যে ইটের বাড়িটা, ওখানে একটা মেয়েকে দেখতাম, দিয়ে ডেসক্রাইব করেছি যে কিরম পোশাক আশাক ছিল, কেমন ছিল। ছোটদি কিছুক্ষণ চুপ করে গেছে, ঠিক আছে। তারপর বলছে তুই ওই মেয়েটাকে দেখলি কি করে? আমি বললাম কেন, আমি তো দেখেছি, বেশ কয়েকবার আমি দেখেছি, তোমাদের মনে নেই আমাদের এই ঘটনাগুলো হয়েছিল? বলছে হ্যাঁ একবার একটু মনে আছে, তুই বলেছিলি যে ওখানে কেউ ছিল, তারপর তো আর এই ব্যাপার নিয়ে আমল দেওয়াও হয়নি, কিন্তু ওই মেয়েটাকে তুই দেখলে কি করে, কতবার দেখেছিস? আমি বলছি কেন, তুমি এত প্রশ্ন কেন করছো, ও কেমন আছে? বলছে যে ওই মেয়েটা তো কবে মারা গিয়েছে, আমরাই তখন ছোট ছিলাম, ওখানে কোনো এখন মেয়ে নেই তো। মানে আমার আবারও এখন ভয় করছে বলতে গিয়ে। কি বললাম বলছো? কাকে তাহলে আমি যে দেখলাম, এবার আমি যা ডেসক্রাইব করেছি ওরা পুরো হুবহু, মানে ও পুরো হুবহু বলছে হ্যাঁ এরমই দেখতে ছিল, টিকালো নাক, ফর্সা, বেনি বাধ্য, ম্যাক্সি পরতো,
আমি বললাম আমি সত্যি এরকম দেখেছি ওকে, ওই মেয়েটাকে বেশ কয়েকবার, একবার দুপুরবেলা, একবার রাত্রিবেলা, আরও বোধহয় একবার গেছিলাম তখনও দেখেছি। বলছে ওখানে কোনো মেয়েই থাকে না, ওই নামে একটা দিদি ছিল, সে আমাদের ছোটবেলাতেই মারা গেছে, পোলিও রোগ ছিল। আমি না মানে এত ভয় পেয়ে গেছিলাম, আমি তখন ওটাই ভাবছিলাম যে তাহলে আমি ওনাকেই দেখতাম, তাই আমার জানলাটা এত প্রিয় ছিল, আমি ওনার সাথে কথা বলারও চেষ্টা করেছিলাম, তাই হয়তো সেদিন কোনো উত্তরও পাইনি। তোমাকে বলছিলাম না এই ঘটনাটা শেয়ার করতে গিয়ে আমি কিন্তু কোনো উত্তর পাইনি, সে খালি হেসে তাকিয়ে থাকতো। মানে এত বছর পরে এসে রিয়েলাইজ করেছো? হ্যাঁ হ্যাঁ, এবং আমার মনে হয় ওরা হয়তো ওই ভূত আছে ভূত আছে বলে হয়তো বড়দিও হয়তো ওই মেয়েটাকে কোনো সময় দেখে থাকতে পারে, তাই জন্যই তো বলেছো হয়তো। হ্যাঁ সত্যি ভূত আছে। বাট তুমি রিয়েলাইজ করোনি? হ্যাঁ, মানে আমার এখনো ওনার এটা আমার চোখে ভাসে, এবং এখন রীতিমতো আমি সত্যি মানে ভয় পাচ্ছি কথাটা বলতে গিয়ে। মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল অনন্যা, মারাত্মক এক্সপিরিয়েন্স ছিল। মানে তোমার দুটো ঘটনাই মানে একটার সাথে আর একটা আলাদা, বাট দুটোই প্রচন্ড না মানে ভয় লাগার মতো ঘটনা। থ্যাংক ইউ অনন্যা হ্যাঁ কিউরিওফাইডে আসার জন্য। হ্যাঁ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কৌস্তবের আড্ডাতে। একদম। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো রকমের কোনো ঘটনা শেয়ার করতে চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিও ফাইটার এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে